Very good evening to all of you. Namaskar. Jai Hind. ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ, অল মাই ভিউয়ার্স। এবং আজকে যারা যারা আছেন, এবং আমি কথা দিয়েছিলাম যে আজকে আমরা ঠিক সন্ধ্যে 7টার সময় এসে উপস্থিত হব, এবং সেই পার্টিকুলার কারণের জন্যই আজকে আমরা এখানে জয়েন করে গেছি। কিন্তু দ্য থিং ইজ দ্যাট আমি সবাইকেই বলবো একটু ওয়েট করার জন্য, যেহেতু ইনিশিয়াল কানেকশনটা এস্টাবলিশ হতে একটু সময় লাগে। আজকে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার যিনি 2020 সালে র্যাঙ্ক 1 মিস্টার অনুভব কাঞ্জিলাল যিনি আছেন, তার সাথে আমরা একটা লাইভ সেশন করছি। এবং আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, ইনিশিয়ালি একটু অসুবিধা হবে, একটু ওয়েট করুন। আমরা সবাই চেষ্টা করছি যাতে পুরো জিনিস অর্গানাইজ করা যায়। একটু অসুবিধা হবে, একটু দাঁড়িয়ে যান। ইনিশিয়ালটাই একটু প্রবলেম হবে, বাট এর বাইরে এভরিথিং উইল বি ফেয়ার এন্ড লাভলি। একটু দাঁড়িয়ে যান, আমরা চেষ্টা করছি। যিনি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস র্যাঙ্ক 1 2020 এবারে তাকে আমরা অ্যাড করার জন্য চেষ্টা করছি। একটু দেখা যাক, মানে মোটামুটি একটু দাঁড়িয়ে যাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব, কারণ উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আশা করবো প্রত্যেকে ভালো আছেন। হ্যাঁ, বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে, হবে আজ। হ্যাঁ, নিশ্চয়ই হবে, কিন্তু একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও প্লিজ, একটু দাঁড়িয়ে যাও, একটু সবাই প্লিজ ওয়েট করে যাও। আমরা চেষ্টা করছি, একটু ওয়েট করে যাও। ইয়েস, এসে গেছেন, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। ইফ আই এম নট রং, ইয়েস উই আর লাইভ। আচ্ছা অনুভব দা, তুমি আমাকে কাইন্ডলি একটু একটা ফিডব্যাক দিয়ে জানাও যে তুমি শুনতে পাচ্ছ কিনা আমার কথা। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তোরা শুনতে পাচ্ছিস তো? ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, খুব ভালো ব্যাপার। আচ্ছা, আমি আর একটু, তাও একটা সেকেন্ড একটু তোমার থেকেও সময় চেয়ে নিচ্ছি। আমি জাস্ট এই ফোনটাকে একটু ফিক্স করব। অনুভব দা, একটু তোমার থেকেও আমি সময় চেয়ে নেবো, ঠিক ঠিক। যেহেতু ইনিশিয়ালটা একটু এস্টাবলিশ হতে সময় লেগে যায়, বাট তারপরে মোটামুটি অসুবিধাটা হবে না ধরে নিচ্ছি। ইয়েস, হ্যাঁ, ঠিক আছে, ফ্যান্টাস্টিক, একদম পারফেক্ট আছে, এবং আশা করছি পরিষ্কারভাবে দেখাও যাচ্ছে। সো নমস্কার, আমি অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল। আজকে আমরা ফেসবুক লাইভে আছি মিস্টার অনুভব কাঞ্জিলাল, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস র্যাঙ্ক 1 2020 সালের যিনি, তার সাথে। এবং আজকে আমরা চেষ্টা করব যাতে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের যারা অ্যাসপিরেন্টসরা আছে, আজকে এই সেশনটা স্পেসিফিক্যালি তাদের জন্যই। এবং আমি অত্যন্ত ভাবে আনন্দিত যে অনুভব দা আমাকে একটু সময় দিয়েছেন এবং রাদার আমার সাথে জয়েন করেছেন আজকে। তো সবার প্রথমে থ্যাংক ইউ অনুভব দা, তুমি আমার সময়টা দিয়েছো একটুখানি সেশনটার জন্য। আমার খুব ভালো লাগছে যে তুমি ফাইনালি একটু, মানে আমরা এই সেশনটা এতদিন চেষ্টা করার পর আজকে করতে পারলাম। সবার প্রথমে যদি তুমি তোমার ব্যাপারে কিছু একটু বলো তাহলে ভালো হয়। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমি ইনিশিয়ালি একদম সবার আগে শুরুতেই বলবো অরিন্দমকে মেনি মেনি থ্যাঙ্কস একটা এত সুন্দর সেশন অ্যারেঞ্জ করার জন্য। খুব ভালো কাজ করছিস তুই। আর এই সেশনসটা অ্যারেঞ্জ করার জন্য ইন্টারভিউ সেশনটা খুব দরকার ছিল। স্পেশালি আমি বলবো, যেটা আমাকে কালকেও ইনিশিয়ালি বলছিলেন, যে পুরোটাই কন্ডাক্ট করার চেষ্টা করছি বাংলাতে। অরিন্দম স্পেসিফিক্যালি আমাকে বলেছে দাদা বাংলাতেই বলবেন, চেষ্টা করবে যাতে আমরা বাঙালি অ্যাসপিরেন্ট বা যারা বাঙালি স্টুডেন্ট তাদেরকে মেনলি করতে হবে, বিকজ এটা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস নিয়ে আমরা আলোচনা করছি। তো সেই জন্য থ্যাংক ইউ অরিন্দম। আর এবার আসি সব মেন প্রশ্নে, যেটা আমার আচ্ছা, আমি একটু দাদা তোমাকে একটু ইন্টারাপ্ট করছি। আমার মনে হয় তুমি যে ব্লুটুথটা কানেক্ট করে রেখেছো না, ওটা খুলে নাও, কারণ আওয়াজটা সত্যি খুব কম আসছে। হ্যালো, এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা খুলে নাও, এটা খুলেই বলো। আই থিঙ্ক দ্যাটস গোনা বি মাচ বেটার। ওকে। বলো। তো এবার আমি নিজের কথা যদি বলি, আমি বলবো অ্যাকচুয়ালি আমি 2016 সালে ল গ্রাজুয়েট হই। আমি পড়তাম হচ্ছে তোমাদের ডিপার্টমেন্ট অফ ল, ক্যালকাটা ইউনিভার্সিটি হাজরা ক্যাম্পাসে। হুম। তো 2016-র পর থেকে আমি মোটামুটি 2015 অর্থাৎ ফাইনাল ইয়ার থেকে প্র্যাকটিস জয়েন করি। বাবার চেম্বার ছিলেন, বাবা মা দুজনেই অ্যাডভোকেট আমার। তো দুজনের সাথেই আমি কাজকর্ম শুরু করি। ইনিশিয়ালি প্র্যাকটিসিং ঝোঁক ছিল। তো ইন দ্য মিন বাইল আমার যিনি বেটার হাফ, তার কথাও না মেনশন করলে নয়। তো তিনি 2017 সালে আমারই ব্যাচমেট ছিলেন। উনি 2017 সালে জুডিশিয়াল সার্ভিস ক্র্যাক করে যান, এবং উনি এখন বর্ধমানে পোস্টেড। তো তো তখনও আমাকে কেউ ইনফ্লুয়েন্স করেনি, বলবো না সত্যি কথা, যে এই জুডিশিয়াল সার্ভিসের দিকেই যাওয়ার জন্য। আমার ইনিশিয়াল ঝোঁকটা প্র্যাকটিসের দিকেই ছিল, যা যা হয়। তো তারপর এই গত বছর লকডাউন যখন ঘোষণা করলো মার্চ মাসে, তারপর আমি অনেক বাড়িতে কাটালাম। যারা যারা আমরা প্র্যাকটিস লাইনে আছি, তুইও ভালো বুঝতে পারবি, একটা সময় পুরো ঘরে বসে গেলাম আর কি, বলতে গেলে। তো ইভেন কনসালটেন্সিও করতে পারছিলাম না, বিকজ ফিজিক্যাল কনসালটেন্সি, অনলাইন কনসালটেন্সি তখন পারতাম না আমরা ইনিশিয়ালি। হুম। তো অনলাইন এপ্লিকেশনটাও তখন ছিল না। তো তখন আমি ভাবলাম যে লেটস গিভ ইট আ ট্রাই। তো সেই ক্ষেত্রেই আমার ইনিশিয়েশন শুরু।
তখন সবাই মিলে একটু ইন্সপায়ার করলো। আর আমি সবার আগে বলবো এই জার্নিটা কিন্তু আমার একার জার্নি, ঠিক আছে? আমার সাথে যে আমার ফ্যামিলি মেম্বার বল বা যারা যারা বন্ধু বান্ধব যারা যারা ছিল বা যারা থেকেছে, যারা যারা এক্সপিরিয়েন্স ছিল, আরো কো এক্সপিরিয়েন্স, অনেকে হয়তো পেয়েছে, অনেকে হয়তো পায়নি, আমি বলছি আপস এন্ড ডাউনসটাই জীবনের নিয়ম। তো সেই সূত্রে বলবো সবার একটা কালেকটিভ এফর্ট, একটা কিউমুলেটিভ এফর্ট, মানে একটা মানে সর্বজন মিলিত একটা, যেটা বলে না, সবার মিলিয়ে সবার সাপোর্ট পেয়েই কিন্তু আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। তো সেই জন্য একটা মানে আজকে ভালো লাগছে এই জায়গায় পৌঁছতে পেরে, কিন্তু লড়াইটাও প্রচুর ছিল। তো সেটা আস্তে আস্তে আমরা আলোচনা করবো সেই জায়গাতে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবং লড়াইটা প্রত্যেকটা মানুষেরই কম বা বেশি তো জীবনে থাকবেই। কোনো কিছুই সহজে হাসিল তো করা যায় না, কিন্তু যেটা তুমি পেরেছো তোমারও নিশ্চয়ই লড়াই, স্ট্রাগল, যে ডে বাই ডে, যে প্রত্যেক দিনের যে লড়াইটা, সেটা সম্পর্কে আমি শুনবো। আচ্ছা, আমার যেটা তোমার কাছে নেক্সট প্রশ্ন, অনুভবটা, যে অনেকের ভেতরে এরকম একটা মিথ আছে বা এরকম একটা প্রচলিত ধারণা আছে যে যারা ল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, মানে যাদের পরিবার ল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ক্লিয়ার করাটা তাদের জন্য নাকি একটু সহজ হয়ে যায়। এটা কি তুমি মানে এটা কি, বা এই ওপিনিয়নটার সাথে কি তুমি একমত? আমি একমত নই, আবার একমত, কি সেন্সে একমত নই সেটা আগে বলি। একমত নই এই কারণে, কারণ জুডিশিয়ারির জন্য তোমার লিগাল ব্যাকগ্রাউন্ডটা সেই সেন্সে কোনো রকম হেল্প করে না, না হুম, মানে পরীক্ষার দিক থেকে না হুম, প্রিলিমসে কোনো হেল্প করে, না মেইনসে কোনো হেল্প করে, না ইন্টারভিউতে কোনো হেল্প করে। কেন কি, হুম, আহ, যদি আমরা একাডেমিক লাইনেও দেখি যে অনেকের বাবা বা মা বা দুজনেই হয়তো এই লাইনে থাকে, মানে লিগাল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, বি জুডিশিয়ারি, বিট অ্যাডভোকেসি, কিন্তু কোনো রকম আলাদা প্রেজুডিস বা আলাদা কোনো বেনিফিট পাওয়া যায় না, ঠিক আছে? এক নম্বর। হুম, অপর কথা, এটাও সত্যি, আবার একদম ভাবে যে ইনফ্লুয়েন্স করে না বলবো না, একটা উদ্বুদ্ধ তো করেই ভাই। একটা ইনফ্লুয়েন্স তো থাকে যে আমার বাবা বা মাকে আমি দেখেছি ছোটবেলা থেকে তারা একটা লিগাল প্রফেশনের সাথে যুক্ত। তো সেই দিক থেকে একটা ইন্সপিরেশন তো কাজ করে, আমি অবশ্যই অস্বীকার করবো না। কিন্তু আমার বাড়িতে সত্যি কথা কোনো জুডিশিয়াল মেম্বার আমার মোটামুটি বংশে নেই। তো আই এম হুম, গোইং টু বি দ্য ফার্স্ট জুডিশিয়াল মেম্বার ইন মাই লিনিয়েজ যদি ধরতে যাই। তো সেই দিক থেকে আমি ওরকম অ্যাজ সাচ বেনিফিট জুডিশিয়ারির দিক থেকে পাইনি, কিন্তু হ্যাঁ অবশ্যই সাপোর্ট সিস্টেম তারা ছিলেন, মানে যদি লিগাল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তারা গুরুত্বটা বোঝে। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে আমি একটা জিনিস দেখি বা বলা উচিত না, জুডিশিয়ারি থেকে কিন্তু সিভিল সার্ভিসের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে, একটা হুম, অ্যাট্রাকশন বলতে আছে। তো সেই ক্ষেত্রে একদম। আমাদের তার পিছনে কারণও আছে অনেকগুলো, যে সিভিল সার্ভিস তো যে কোনো গ্র্যাজুয়েটরা দিতে পারে, বাট আমরা ল গ্র্যাজুয়েটরাই জুডিশিয়াল সার্ভিস দিতে পারি, একটা হুম, বড় হুম, জায়গা সেটা। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমাদের চাকরির ব্যাপারটা, বা এটা তো একটা চাকরি বেসিক্যালি, হ্যাঁ, তো সেই চাকরির জায়গাটা কিরকম ভাবে আমাদের ট্রান্সফারেবল জব, তো সেইখানে হুম, বাইরে বাইরে পোস্টিং দেবে বা কি করতে হয়, কটা থেকে কটা কাজ, কি ধরনের কাজ, তো সেইগুলো বাড়িতে কোনো জুডিশিয়াল মেম্বার বা যদি কোনো লিগাল ব্যাকগ্রাউন্ডে কোনো মেম্বার থাকেন, সেই দিক থেকে একটা আভাস পাওয়া যায় অবশ্যই, যে হুম, কিভাবে কিভাবে ঠিক করতে হবে, কি কাজ, মানে হুম, কাজের দিকটা থেকে আমি বলবো একটা হুম, হেল্প হয়। তো অ্যাজ সাচ ওরকম কোনো বা মানে আদারওয়াইজ হেল্প আমি মানে আমি কেন কোনো জুডিশিয়াল অ্যাসপিরেন্ট বা ক্যান্ডিডেটরাও পেয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, অবশ্যই সাপোর্ট সিস্টেম যদি থাকেন, তারা যদি নন লিগাল ব্যাকগ্রাউন্ডেরও থাকেন, তারাও ইকুয়ালি সাপোর্টিভ আমি মনে করি। বাবা মা বা ফ্যামিলির একটা যে সাপোর্ট, সেটা ছাড়া কোনো কিছু সম্ভব নয় আমি মনে করি। একদম, এটা একদম সত্যি। আচ্ছা, আমার তোমার কাছে নেক্সট কোয়েশ্চেন, যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এই পার্টিকুলার পরীক্ষাটা কতটা হুম, টাফ বা কতটা কঠিন তোমার অ্যাঙ্গেল থেকে, যেটা তোমার মনে হয় সেটাই বলো। ঠিক। আমি মনে করি যে যেটা আমরা কলেজ বা ইউনিভার্সিটি লাইফে যে পড়াশোনাটা করি, মানে আমাদের তো ইউনিভার্সিটি ছিল, যারা কলেজ বা ইউনিভার্সিটি লেভে পড়ছে, ল পড়ছে যারা, হুম, তাদের অনেক সময় মনে হয় যে মানে আমাদের একটা মানে মিসকনসেপশন বলবো বা একটা ব্যাড হ্যাবিট বলবো, বাজে অভ্যাস আছে, বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে আমরা সিলেবাস পড়ি না, আমরা হুম, প্রশ্ন পড়ি। ঠিক আছে, আমাদেরকে কিছু কিছু জায়গায় বলে দেওয়া হয় যে এই 5টা প্রশ্ন পড়ো। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি প্যাটার্ন তুই জানিস, জানবি 80 নম্বরের প্রশ্ন আসে, 5টা হুম, প্রশ্ন থাকে, 16 নম্বর ইচ, আর 20 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তো হুম, এই 5টা প্রশ্নের জন্য বিভিন্ন স্যার, উইথ ডিউ রেসপেক্ট টু এভরি স্যার এন্ড ম্যাডাম, যারা যারা এই লাইনে আছেন, তারা চেষ্টা করেন বা তারা হেল্প করার জন্য করেন, একটা মোটামুটি প্যাটার্ন বলে দেওয়া হয় যে এই কটা প্রশ্ন পড়ো, তার মধ্যে থেকেই তুমি কমন পেয়ে যাবে বা হুম, চান্স থাকে, হয়তো থাকে, অবশ্যই থাকে, না হুম, বলছি না। কিন্তু তার ফলে কি হয় যে জুডিশিয়ারির জন্য আমরা যেটা করতে হয়, আমি যেটা যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ফলো করলাম প্রথমে, বিকজ আমি মাঝখানে অনেকটা সময় একাডেমিক্স এর সাথে যুক্ত ছিলাম, তো হঠাৎ হুম, করে আমি মানে নিউ কামার হিসেবেই জয়েন করেছি বলতে গেলে। তো তখন সেক্ষেত্রে আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল। তো সেই দিক থেকে যখন প্রশ্নপত্রটা দেখলাম, আমার মনে হলো যে এটা তো ঠিক কলেজ ইউনিভার্সিটি এক্সামের মতো নয়, অনেক ব্রডার পার্সপেক্টিভ ওরা কভার করার চেষ্টা করছে, অনেক বেশি কিছু জায়গা থেকে প্রশ্নগুলো দিচ্ছে যেগুলো আমরা হয়তো ইউনিভার্সিটি লেভেলে কভারই করিনি। তো হুম, সেই জায়গাটাতে আমার মনে হয়েছে যে পরীক্ষাটা তো ভীষণই টাফ, আমি বলবো ভীষণ টাফ। কেন কি, প্রিলিমসটা ঠিক আছে, ইন্টারভিউটা ঠিক আছে, বাট মেইনসটা ভীষণ টাফ। কেন? বিকজ শিডিউলটার জন্য।
যে শিডিউলে আমাদের পরীক্ষাটা নেওয়া হয়, একই দিনে দুটো পরীক্ষা তোমাকে দিতে হবে। সকালে 9টা থেকে 12টা, 12টা থেকে দুটো গ্যাপ দিয়ে আবার 2টো থেকে 5টা তোমার আরেকটা পরীক্ষা দিয়ে পরের দিন কোনো ছুটি না নিয়ে সিমিলার এই জিনিসটা 5 দিন কনজিকিউটিভলি করা ইজ মানে ইটস ইম্পসিবল। আমি মনে করি না অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে, মানে ভারতবর্ষের অন্যান্য জুডিশিয়াল সার্ভিসেও মনে হয় এতদিন টানা কোনো রকম মেন্স পরীক্ষা হয় বলে হয় না, বিকজ আমাদের সাবজেক্ট ডিভিশনটাও বেশি থাকে অন্যান্য স্টেটের তুলনায়। আমি প্রশ্নপত্র দেখেছি অন্য রাজ্যে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই দিক থেকে খুব টাফ, মানে পরীক্ষা যদি বলতে যাস মানে ফিজিক্যালি যতটা স্ট্রেন নেয় তার থেকে অনেক বেশি মেন্টাল মেন্টাল, স্ট্রেন। রাইট। মেন্টাল কারণ এই এক্সপিরিয়েন্সটা আমারও কিছুটা এই রিজনের জন্য আছে। কেন আমি তোমায় বলছি, যখন আমি ইউপিএসসি এক্সামিনেশনের প্রিপারেশন করতাম, বা আমি যেহেতু 2বার মেন্স লিখেছি বলে আমি আরো স্পেসিফিক্যালি জানি, মানে সত্যি সত্যি হয়তো এটা একটা ফিজিক্যাল চ্যালেঞ্জেস এর থেকে সত্যি একটা বিশাল বড় লেভেলের মেন্টাল চ্যালেঞ্জেস সত্যি হয়ে যায়, যে কোন জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে মেনটেন করবো। তা সেই পার্টিকুলার যে ফিজিক্যাল এন্ড মেন্টাল স্ট্রেস, এটাকে হ্যান্ডেল করা যায় কি করে? আমি যেটা মনে করি মেন্স পরীক্ষার জন্য আমাকে যেটা সাজেশন দিয়েছিল আমার, যেটা আগেই বলেছি আমার বেটার অফ পরীক্ষা দিয়েছিলেন, তো উনি আমাকে এই ব্যাপারটা একটা গাইডেন্স দিয়েছিলেন যে এই যে সিচুয়েশনটা আমরা মেন্স পরীক্ষা হলে গিয়ে ফেস করব, একটা একটা নতুন অ্যাটমসফিয়ার, নতুন ক্লাইমেটে গিয়ে বসবো যেখানে আমাদের পরীক্ষা দিতে হবে সকালে 3 ঘন্টা বিকেলে 3 ঘন্টা এরকম করে টানা 5 দিন। সেটার জন্য উনি আমাকে যেটা বলেছিলেন যে তুমি বাড়িতে পরীক্ষা দেওয়া প্র্যাকটিস করো, মক টেস্ট যেটা আমরা ম্যাডামরাও নেন নিশ্চয়ই। এই মক টেস্টটা আমার মনে হয়েছিল খুব সুবিধে, কারণ কি আমাকে ওই অ্যাক্লেমেটাইজ করতে বলে না, যে নতুন একটা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য। যে আমি বাড়িতে বলতে গেলে অনেকবারই পরীক্ষা দিয়েছি, যার জন্য একদিকে আমার সুবিধা ছিল যখন আমি হলে ঢুকেছিলাম এক্সাম হলে আমার সেরকম ভাবে মনে হয়নি যে আমি একটা নতুন পরিবেশে ঢুকছি। দুটো কারণ ছিল, একটা কারণ হচ্ছে আমি যে অনেকবার পরীক্ষা দিয়েছি সেটা, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি কোভিড পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছি, তো সুতরাং লোকের সাথে ইন্টারাকশনটা এমনি কমে গেছিল, মানে আলোচনা বল বা যা কিছু মুখোশ করে থাকতে হচ্ছে সবাইকেই এখন। তো সেই দিক থেকে আর আমিও চেষ্টা করেছিলাম টু সাম এক্সটেন্ট একটু ডিসকাশনটা কম করতে লোকের সাথে, বিকজ এটা চাকরির পরীক্ষা আসতে হয়। তো ডিসকাশন করে আমার মনে হচ্ছে সেই সময়টায় একটু সেলফিশ বা স্বার্থপরের মতোই বিহেভ করেছিলাম, যাতে আফটার অল এটা একটা চাকরির পরীক্ষা। তো আমি মনে করেছিলাম সেই সময়টুকু টু ওয়ান হিজ ওন, আমি মনে করেছিলাম যে নিজেরটা নিজে বুঝলেই মানে ভালো হয়। তো সেই দিক থেকে আমি বলবো যে হ্যাঁ পরীক্ষাটা টাফ ছিল, এবং ওভারকাম করার জন্য আমি মনে করবো এই সিচুয়েশনটা বারবার যদি নিজেকে ফেলি, ওই লোহা পিটতে পিটতে করে না ব্ল্যাক স্মিথ যেটা করেন, তো সেইটাই বলবো যে বারবার করে নিজেকে পেটাও বা নিজেকে এই গরমটার মধ্যে ফেস করাও, যাতে তুমি ওই তাপটা সহ্য করতে পারো বা এই উত্তাপটা ফেস করতে পারো, যে হ্যাঁ তোমাকে এই জিনিসটা ওখানে গিয়ে ফেস করতে হবে। কারণ কি যারা আমার জেনারেল ক্যান্ডিডেট বা যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও বলবো, আমাদের ক্ষেত্রে 3টে চান্স থাকে, তাদের ক্ষেত্রে 5টা চান্স থাকে। আমি কাউকে প্রেজুডাইজ করে বলবো না, তাদের ক্ষেত্রেও পরীক্ষাটা খুবই কঠিন, যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও পরীক্ষাটা ইকুয়ালি কঠিন যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য। তো সেক্ষেত্রে এইটা কোনো কথা নয় যে তারা রিজার্ভেশন বা রিজার্ভেশন নয়, এই প্রশ্নে যাবো একটা বিতর্কিত বিষয়। তো আমি বলবো প্রত্যেক ইকুয়ালি বাড়িতে থেকে এইটা মনে রাখা যে আমাদের কাছে কিন্তু কটাই অপশন আছে, উই হ্যাভ জাস্ট আমাদের কাছে 2টো বা 3টে বা এদিকে 5টা অপশনই থাকবে, চান্স থাকবে। তো এই চান্সকে আমরা কখনো নষ্ট করবো না। আমি অনেকেই শুনেছি এটা যে অল্প ভাবে পড়াশোনা করেছি একটা টেস্ট করার জন্য পরীক্ষা দিয়ে ফেললাম, এটা কিন্তু আমি মনে করি এটা বাজে স্ট্র্যাটেজি আমি বলবো। কারণ কি আমি মনে করি যতক্ষণ না তুমি 100% কনফিডেন্ট, তোমাকে তোমার ম্যাডাম বললেন বা পিয়ার প্রেসারে এলেন বা তুমি তোমার স্যাররা বললেন বা বন্ধুরা বললেন, সেই জায়গায় না গিয়ে নিজের জাজ হওয়া উচিত, বিকজ আমরা একটা জাজ করতেই যাবো। তো নিজের জাজটা হওয়া উচিত সবার আগে, যে হ্যাঁ আমি বুঝতে পারছি আমার প্রিপারেশন এই জায়গায় আছে, আমি পরীক্ষা দিতে পারবো। সেটা তুমি নিজে ডিসাইড পরীক্ষা দাও, সবচেয়ে ভালো সেটাই হবে। রাইট, ওকে। এবার এখান থেকে আমরা একটু পরীক্ষার প্যাটার্নটায় চলে আসি। ফার্স্টে আমরা একটু আলোচনা করবো প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে। প্রিলিমিনারিতে টোটাল থাকছে হচ্ছে 200 নাম্বার, 200 নম্বরের প্রিলিমস পরীক্ষা হয়। সেখানে ইংলিশ থেকে আসবে 30, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার, রিজনিং মিলিয়ে আসবে 40, সিভিল প্রসিডিওর থেকে আসবে 20, সিপিসি আইপিসি মিলিয়ে আসবে 20, এভিডেন্স থেকে 20, কন্ট্রাক্ট টর্ট মিলিয়ে 20, পার্সোনাল ল 20, লিমিটেশন 20। এই হচ্ছে টোটাল 200 নাম্বার। আমার কাছে তোমার সবার প্রথম প্রশ্ন, অনুভব দা, এটা বহুত মানে প্রচুর, আমার যারা জুডিশিয়াল সার্ভিসেস স্টুডেন্ট যারা আমার কাছে পড়াশোনা করেন বা ইভেনচুয়ালি যারা আমার শুধুমাত্র যারা ভিডিও দেখেন নর্মালি, হয়তো তারা অফিসিয়ালি আমার কেউ স্টুডেন্ট নন, কিন্তু আমি মনে করি তারা সবাই আমার স্টুডেন্ট। যেমন স্বাধীন ভারতবর্ষে প্রতিটি সন্তানই নেতাজির পরিবারের সন্তান, ঠিক সেরকম ভাবে প্রতিটি স্টুডেন্ট তারা আমার কাছে পড়ুক বা না পড়ুক, তারা আফটার অল আমার স্টুডেন্ট। একজন শিক্ষক হিসেবে আমি তো তাদের কাছে দায়বদ্ধ। সবার প্রথম একটা প্রশ্ন অবশ্যই এসে যায় যে কারেন্ট অ্যাফেয়ার প্রিলিমস পরীক্ষার জন্য, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের কারেন্ট অ্যাফেয়ার প্রিলিমস পরীক্ষার জন্য আমরা কি করে প্রস্তুতিটা নিতে পারি, এটা যদি একটু তুমি আমাদের গাইড করো। দেখ আমাদের যেরকম তুই বললি জিকে, সিএ এবং লিগাল রিজনিং থেকে 40 নম্বর ক্যারি করে। তো আমাদের প্রিলিমস একটা প্যাটার্ন আমি জাস্ট মানে স্কিপ করে দিই, যেটা হলো আমাদের নেগেটিভ মার্কিং থাকে, এটা খুব হ্যাঁ, বড় 0.25।
হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি 3টে ভুল করলে তোমার 1 নম্বর কাটা যাবে। তো হুম সেই ক্ষেত্রে আমার সমস্যা থেকে যাচ্ছে যে আমাদের ওই আমি যেটা একটু ইলাবোরেটলি ব্যাপারটা বলি, তুই যেহেতু প্রিলিমস এর কথা বললি, আমার কাছে হুম কখনোই টার্গেট ছিল না যে 200 নম্বরের মধ্যে ওই 180 বা 190 নম্বরে অ্যাটেন্ড করবো। টু হুম বি ভেরি হুম ফ্র্যাঙ্ক, আমি হুম স্মার্টলি পড়াশোনা করেছি, এটা তুই আমাকে স্মার্ট বলতে পারিস। এই আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি চেষ্টা করবো, আমার যেটা কাট অফ মার্কস থাকে জেনারেলি আমাদের এখানে, কাট অফ মার্কসটা আমাদের 2020 সালে একটু বেশি ছিল, 96 মতো হুম, কাট অফ ছিল। হ্যাঁ ইউজুয়ালি আমাদের এখানে 70 থেকে 75 কাট অফ থাকে আনরিজার্ভ হুম ক্যাটাগরির জন্য। তো সেই ক্ষেত্রে আমার টার্গেট ছিল আমি 100 থেকে 110 নম্বর কাট অফটা জোগাড় করার চেষ্টা করবো, বিকজ এই নাম্বারটা কোনোভাবে ক্যারি ফরওয়ার্ড হবে না। তো আমার হুম ভবিষ্যতের কথা ভেবে, মানে মেইনস বা ইন্টারভিউতে এই নাম্বারটা কোনোভাবে লাগবে না, জাস্ট একটা কোয়ালিফিকেশন পরীক্ষা, সেইভাবেই ট্রিট করেছি। এবং ওই এই আমার টার্গেট ছিল যে আমি যে যে জায়গাগুলো আমার স্ট্রং পয়েন্ট, মানে স্পেশালি ল পয়েন্ট, যেটা আমার স্ট্রং পয়েন্ট ছিল, হুম 130 নম্বর ল থেকে থাকে, আমি চেষ্টা করেছি ল থেকেই বেশিরভাগটা অ্যাটেন্ড করা, যাতে ভুল বেশ না হয়। আর ইংলিশটাকেও করেছি। এবং যেটা তুই কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা বা জিকের কথা বলছিস, আমি বলবো যে জিকে থেকে বেশ ভালো প্রশ্নই থাকে। এবং এই লাস্ট 2-1 বছরে আমি যদি কোয়েশ্চেন পেপার, তুই তো দেখিস, ভালো বলতে পারবি, যে আমি কিন্তু প্যাটার্নে ফলো করেছিলাম, বেশ কিছু জায়গায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করছিল। লেটেস্ট অ্যাওয়ার্ডস বল বা নতুন হুম কোনো ঘটনা, যেরকম যোগা ডে, বা হুম ধর ওই কোন নতুন কোনো পলিউন্ডুলার তারপরে অ্যাওয়ার্ড। হ্যাঁ স্পোর্টস থেকে প্রশ্ন করেছিল, পার্সোনালিটিস থেকে কোয়েশ্চেন্স রাইট। করেছিল, তো হ্যাঁ। এই জায়গাগুলো কিন্তু একদম নতুন, মানে ওই আগে যেরকম আসতো আনন্দমঠটা কোন সালে, না 1882 সাল ওই থেকে ওই পর্যন্ত প্যাটার্নটা 2018 পরে পুরোপুরি চেঞ্জ হয়ে রিভাইজ হয়ে চলে ওইটা আসে। কিন্তু এক্স্যাক্টলি, ওইটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মানে এখন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমস এর হুম কোশ্চেন পেপারের কথা স্পেসিফিক্যালি বলবো, আমি কিন্তু হুম মনে করি অল ওভার ইন্ডিয়ায় যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাগুলো হয়, স্পেশালি দিল্লি, হরিয়ানা, যেগুলো হুম খুব কঠিন করা হয়, ইউপি, হুম, সেই লেভেলে কিন্তু আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমি বলবো। আমি আমাদের একদম লেভেলটা বলছি না, বাট যেই লেভেলে তারা প্রশ্ন করে, ওদের একটা হুম প্রেজুডাইজ ছিল যে আমরা কঠিন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হই। আমি প্রাউডলি হুম বলবো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস কিন্তু যথেষ্ট কঠিন প্রশ্ন করছে নিশ্চয়ই প্রিলিমসে। নিশ্চয়ই। তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সকেও আমি ইকুয়ালি গুরুত্ব দিতে বলবো, যাতে সেখান থেকে যদি 40 নম্বরে যদি আমরা পার্ট করে নিই, যদি 20 নম্বরও ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারি, তাহলে হুম সেক্ষেত্রে হুম কিন্তু সেটাও আমাদের অ্যাডভান্টেজ হবে। যেখানে আমি অন্য কোনো সাবজেক্টে, লিগাল সাবজেক্টে যদি আমি কম ভালো প্রিপেয়ার থাকি, সেটা আমার কভার আপ হয়ে যাবে। নিশ্চয়ই। এবং এই কারেন্ট অ্যাফেয়ারটা তুমি কোন রিসোর্সেস ফলো করে প্রিপেয়ার করেছো যদি সেটা সম্পর্কে একটু বলো। রাইট, আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য মেইনলি জিকে টুডে বলে একটা ওয়েবসাইট আছে। তো আমি এন্ডোর্স করছি না, জাস্ট বলছি, জিকে টুডে বলে একটা না না ওয়েবসাইট আছে। আমি অনুভবটা একটু থামিয়ে দিচ্ছি এখানে, একটু জাস্ট থামিয়ে দিচ্ছি। আমরা এখানে যে যে রিসোর্সেস গুলোকে বলবো একদম পরিষ্কার ক্লিয়ার কাট বলে রাখা দরকার। এর দায় আমার বা অনুভব কাঞ্জিলার কারোরই নেই, আমরা কাউকে প্রমোট করার জন্য কিছু বলছি না। শুধুমাত্র যে জিনিসগুলো আমরা ফলো করেছি সেই পার্টিকুলার জিনিসগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। সো এখানে প্লিজ কেউ কোনো প্রমোশনাল কন্টেন্ট হিসাবে কিন্তু দেখবেন না। অনুভব দা ক্যান কন্টিনিউ। হ্যাঁ, তো জিকে টুডে বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে বেশ ভালোভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ডেইলি বা মান্থলি বেসিসে ওরা একটা পিডিএফ করে দেওয়ার চেষ্টা করে। তো সেখান থেকে আমি ফলো করতাম বেশ কিছুটা। আর ম্যাগাজিনের মধ্যে থেকে আমি বলবো অ্যাচিভার্স বলে একটি ম্যাগাজিন হয়, মান্থলি ম্যাগাজিন, ওটা বাংলা এবং হুম ইংলিশ দুটো ভাষাতেই পাওয়া যায়। তো আমাদের জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাটা যেহেতু আমি ইংলিশে অ্যাটেন্ড করেছিলাম, তো সেক্ষেত্রে আমি হুম ইংলিশ ম্যাগাজিনটাই ফলো করতাম, অ্যাচিভার্স ম্যাগাজিনটা ভালো। আর আরেকটা ম্যাগাজিনের কথা আমি শুনেছি বেশ ভালো, সেটা হচ্ছে প্রতিযোগিতা দর্পণ বলে একটা ম্যাগাজিন আছে। হুম প্রতিযোগিতার দর্পণ যদি ইংলিশ উচ্চারণ করি, তো সেই দিক থেকে ওটাও বেশ ভালো ছিল। ওটাও আমি দু একবার, হুম। আমি এভরি মান্থ তো ফলো করতে পারিনি সেই ম্যাগাজিনটা, বাট যে কটা মান্থ ফলো করতে পেরেছি, আমার ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র প্রিলিমস না, বরং বলবো মেইনস এর ক্ষেত্রে কিছু জায়গায় এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারে আমার হেল্প হয়েছে। তো সেই দিক থেকে এই বেশ কয়টা রিসোর্স গুলো আমি ইউজ করতে পেরেছি। বেশ। এবার সেকেন্ড, অবশ্যই একটা প্রথম জায়গা শেষ হলো, একটা প্রশ্ন আমি তোমাকে একটু বলে দিই। একটা জন প্রশ্ন করেছে যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য কি প্র্যাকটিক্যাল নলেজটা খুব ইম্পর্টেন্ট হয়েছে বা ইন্টারভিউতে কি সেটা এফেক্ট করে, এটা যদি একটু ছোট করে দিয়ে দাও। ঠিক, আমি বলবো যে এই যেটা তুই লাস্টে সুন্দর করে বলেই দিলি, যে ইন্টারভিউতে প্র্যাকটিক্যাল নলেজটা ইম্পর্টেন্ট, আমি মনে করি এটা একদম সুন্দর, মানে শিক্ষক হিসেবে একদম রাইট জিনিসটাই তুই সারমাইজ করেছিস বলবো। কেন কি এই কনক্লুশনে আমি কি করে পৌঁছলাম বলি, মেইনস এর দিকে তো আমাদের একাডেমিক লেখাই লিখতে হচ্ছে, বা প্রিলিমস হ্যাঁ এর ক্ষেত্রেও তাই। কিন্তু হুম আমি যেটা, যারা প্র্যাকটিস করি বা যারা প্র্যাকটিস ব্যাকগ্রাউন্ড থেকে আছি, তারা জানি যে যতটা আমরা থিওরিটিক্যাল নলেজ পড়াশোনা করে পাচ্ছি, তার থেকে প্র্যাকটিক্যাল নলেজটা কিন্তু কিছুটা হলেও বা বেশ কিছুটা হলেও আলাদা। ঠিক আছে। একদমই আলাদা। রাদার হ্যাঁ, আমি তো মনে করি কোর্টে, পুরোপুরি আলাদা। তো কোর্ট প্র্যাকটিক্যাল প্রেমাইসিসে গেলে পার্সপেক্টিভ কিন্তু একটা ইজ অল টুগেদার একটা ডিফারেন্ট ব্যাপার, আর পড়াশোনাটা একটা অল টুগেদার আলাদা। হ্যাঁ, তুমি যদি তো সেকশন সেই 137 এভিডেন্স কেই দেখো, 137 এভিডেন্স অ্যাক্ট, এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন আর রি এক্সামিনেশন, সেখানে যতটা জিনিসটা ওই বেয়ার একটা যতটুকুনি দেওয়া, তার অ্যাপ্লিকেশন কিন্তু পুরো ডিফারেন্ট হয়ে যায়। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি আলাদা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্র্যাকটিক্যাল নলেজটা কি করে, যখন ইন্টারভিউ বোর্ডে আমাদের 3 জন খুব সিনিয়র পার্সোনালিটিস থাকেন, ঠিক আছে, হ্যাঁ তো তাদের মধ্যে থেকে একজন হাইকোর্ট জাস্টিসও থাকছেন।
তো তারা কিন্তু তাদের চোখে কিন্তু তারা অভিজ্ঞ, যথেষ্ট অভিজ্ঞ, তারা জানেন যে প্রতিটা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ, এবং যারা যারা আছেন তারা খুবই সিনিয়র পার্সোনালিটি বলে তারা কিন্তু বুঝতে পারেন যে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছো। স্পেশালি আমি রাইট। যখন 16 সালে পাস আউট করেছি, দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট 16-এ, তো উনি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি প্র্যাকটিস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আমি বললাম হ্যাঁ প্র্যাকটিস ব্যাকগ্রাউন্ড থেকে। তো আমাকে কিন্তু প্র্যাকটিস ব্যাকগ্রাউন্ডেরই প্রশ্ন করা হয়েছে আমি বলবো ইন্টারভিউ রাউন্ডে। এবং ইন্টারভিউ রাউন্ডের জন্য আমি বলবো যে যদি প্র্যাকটিস ব্যাকগ্রাউন্ড মানে সে যদি সময় থাকে, এখন যদি কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেট হয় তার পক্ষে প্র্যাকটিস ব্যাকগ্রাউন্ড থাকাটা সম্ভব নয়, সেক্ষেত্রে হয়তো সেটা কনসিডার করা হলেও হতে পারে বা কন্ডোন করা হতে পারে। কিন্তু যদি কেউ পুরোনো ক্যান্ডিডেট হন এবং তার যদি প্র্যাকটিস ব্যাকগ্রাউন্ড থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে প্র্যাকটিস থেকে নানা রকম প্রশ্ন করা হবে, এবং আমাকে প্রশ্ন করা হয়েছিল। আমি মনে করি প্রশ্ন কিন্তু তোমাকে ফেস করতে হতে পারে তখন। বেশ, ঠিক আছে। অনুভব দা, এবার যদি তুমি প্রিলিমস এর যে ইংলিশ পার্টটা যেখানে 30 নম্বর থাকে সেটা কি করে প্রিপেয়ার করেছিলে যদি একটু বলো। ঠিক, ইংলিশ পার্টের জন্য আমি বেসিক্যালি যেটা করতাম সেটা হলো যে রেনেন মার্টিন ফলো করতাম। ক্লাস 10 বা 12 লেভেলে যে রেনেন মার্টিন আছে আমাদের, কারণ কি ইংলিশের থেকে বেশিরভাগ প্রশ্নই থাকে ওই অ্যান্টোনিম সিনোনিম, মানে ওই বিপরীতার্থক শব্দ বা সমার্থক শব্দ বা সমার্থক প্রতিশব্দ। শব্দ, হ্যাঁ। হ্যাঁ, ইডিয়ামস থাকে, ফ্রেজাল ভার্বস থাকে, ডিরেক্ট ইনডাইরেক্ট স্পিচ নিয়ে থাকে, বা ভয়েস চেঞ্জ থাকে। এইগুলোর ওপরই প্রশ্ন থাকে মোটামুটি ইংলিশ প্যাটার্নটাতে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমি মনে করেছিলাম রেনেন মার্টিনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা বই, যেটাকে ফলো করলে আশা করছিলাম আমি অ্যাটলিস্ট মোটামুটি ওখান থেকে কভার আপ করতে পেরেছি। তো যে কোনো ইংলিশ গ্রামার বা কম্পোজিশনের বই ভালো হবে, আমি বলবো না, বাট রেনেন মার্টিনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো যারা যারা প্রিপেয়ার করছিস তারা কিন্তু ফলো করতে পারিস। বেশ, এবারে অবশ্যই মোটামুটি প্রিলিমস এর এই দুটোই সব থেকে একটু ক্রুশিয়াল জায়গা, মানে মোটামুটি 90% ক্যান্ডিডেটসদেরই কিন্তু এই দুটো জায়গাতেই সমস্যা, ইংলিশ আর কারেন্ট অ্যাফেয়ার। এবার এই দুটো সম্পর্কে তুমি মোটামুটি একটা ওভারঅল পার্সপেক্টিভ তোমার মতো করে বললে। এবার যদি আমাকে একটু ল সেকশনটা নিয়ে আসো, বা যদি আমরা একটু ল সেকশনটাকে নিয়ে কথা বলি, যে প্রিলিমস এর যে 130 নাম্বার ল, এবং সেখানে আমি অ্যাজ আ টিচার সবার প্রথমে যেটাকে সাপোর্ট করি যে অবশ্যই লিমিটেশন পেপারটা ভালো করে পড়া উচিত। কারণ 20 নাম্বার প্রিলিমসে, এবং যেহেতু মাত্র 32টা সেকশন, তার ভেতরে 32টা তো পড়তে হয় না, যে 28 বা 29টা পড়তে হয়। তো ওই সেকশন 3 থেকে 24 অব্দি যে পার্টিকুলার পার্সপেক্টিভটা সব থেকে ক্রুশিয়াল ওটাই। তা এখানে তুমি প্রিলিমস এর জন্য যে 130 নাম্বার আছে, সেই 130টার জন্য কি করে প্রিপেয়ার করেছিলে যদি একটু ছোট করে বলো। আমি খুব এলাবোরেশন হ্যাঁ, দরকার নেই, যদি ছোট করে আমি বলো। প্রিলিমস এর জন্য বেসিক্যালি যেটা করতাম সেটা হলো যে যেটা তুই বললি যে যে সাবজেক্ট গুলো থেকে 20 নম্বর করে মেনলি থাকে আর কি, হ্যাঁ, সিপিসি, কোড অফ প্রসিজার, লিমিটেশন, এভিডেন্স অ্যাক্ট, আর মনে হয় যতদূর আমার মনে পড়ছে এই কন্ট্রাক্টর, মুহূর্তে কন্ট্রাক্টর, এইসব জায়গাগুলো থেকে আইপিসি সিআরপিসি থেকেও 10-10 করে 20 আইপিসি থাকে, সিআরপিসি 20, হ্যাঁ। পার্সোনাল ল থেকে 5-5-10। তো পার্সোনাল আমি ল থেকে 10। আমি মুসলিম লতে খুব একটা ভালো নই, আমি ফ্র্যাঙ্কলি একদম আমিও 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 মুসলিম হতে খুব তো একটা ভালো নেই। তো আমি মুসলিম লতের ওই 5 নম্বরটা অ্যাটেন্ড করিনি। আমি ইভেন যদি আমাকে প্রিলিমস এর কথা, মেন্স এর কথা যখন বলবো তখন বলবো আমি ওই অপশনাল পেপারও মুসলিম ল চুজ করিনি সেই জন্যই। তো সেই দিক হ্যাঁ। থেকে আমার মেইন টার্গেট ছিল যে এই 20 নম্বরের যে প্রশ্নগুলো আছে, কনস্টিটিউশন, এভিডেন্স, সিপিসি আর লিমিটেশন, 80 নম্বর যেখানে, এটা আমার মূল টার্গেট এই 80 নম্বরে অ্যাজ মাচ অ্যাজ পসিবল মোটামুটি 60 থেকে 70 নম্বরে কারেক্ট অ্যান্সার করার চেষ্টা করবো। তো যদি বেশ। আমি এখানে 70 নম্বরে কারেক্ট অ্যান্সার করে নিই, তাহলে সেক্ষেত্রে যে কাট অফটা ছিল এত বছর ধরে, সেই বছর ধরে কাট অফটা কিন্তু মোটামুটি আমি অ্যাচিভ করে নিচ্ছি। তার উপরে আমি করতে গেলে যদি থেকে যেটা বললাম যে ইংলিশ থেকে মোটামুটি 20-30 নম্বর, আমি খুব স্মার্টলি বলছি কথাটা, যদি আমাকে বলি স্মার্ট, তো সেক্ষেত্রে 20-30 নম্বর ইংলিশ থেকে, জিকে থেকে 20 নম্বর, অলমোস্ট আই এম ডান উইথ 21-30 মার্কস। তো 120 নম্বর আমি যদি নম্বর অ্যাটেন্ড করে ফেলি কারেক্টলি, মোটামুটি কি যখন বেরোবে, মানে যখন বেরোবে, যখন যদি দেখতে পাই, আমার মনে হয় না তারপর অ্যাটেন্ড করা দরকার আছে, কারণ এই নম্বরটা ক্যারি হয় না। হয়তো অনেক ঠিক অ্যান্সারও আমার পরবর্তীতে বেশি অ্যাটেন্ড করে ভুল করার জন্য, হয়তো নেগেটিভ মার্কিং এর কারণে আমি হয়তো পিছিয়ে যাব। এটা অ্যাভয়েড করা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তাহলে যতটুকুনি দরকার কাট অফটা ক্লিয়ার করার জন্য ততটা অ্যাটেন্ড করাটাই ক্যান্ডিডেটসদের উচিত। আমি আমি মনে করি। আচ্ছা, এবার এখানে একজন কোয়েশ্চেন করেছে, এটা আমারও একটা কোয়েশ্চেন, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে তো অনেকগুলো আর্টিকেলস, তা সেখানে কনস্টিটিউশনটাকে তুমি কি করে প্রিপেয়ার করেছিলে যদি একটু বলো, কারণ এটা একটা কনফিউশনের জায়গা কিন্তু, যে অনেক বড় পার্সপেক্টিভ। আমি কনস্টিটিউশনটা বড় বলেই আবারও বলবো, এই কনস্টিটিউশনটা বড় বলেই কিন্তু আমি ওই অপশনাল পেপারও কনস্টিটিউশন নিই, কেন কি কোয়েশ্চেন্স মানে যে কোনো থেকে আসতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বুদ্ধি লাগিয়েছিলাম যেটা, সেটা হলো যে আমি যে কোনো প্রিলিমস পরীক্ষার জন্য যে কোনো ল পেপারেই ডেয়ার অ্যাক্টের যে কন্টেন্ট পার্টটা থাকে ওটার উপর খুব ফোকাস করতাম, ঠিক আছে। কোন সেকশনটা কি নিয়ে ডিল করছে আমার মেইন, বা কোন আর্টিকেল, যদি কনস্টিটিউশনের ক্ষেত্রে দেখি কোন আর্টিকেলটা কি নিয়ে ডিল করছে। লিমিটেশনের ক্ষেত্রেও বলবো সেকশন যেরকম গুরুত্ব দিচ্ছিস, আমি বলবো পিছন দিকে শিডিউলের যে আর্টিকেল গুলো আছে সেগুলো তো কিছু
দেওয়া উচিত যে কোন কোন টাইম অফ লিমিটেশনটা ক্ষেত্রে দেখা হবে, সিপিসি ক্ষেত্রে আলাদা অ্যাপিল, সিআরপিসি ক্ষেত্রে আলাদা অ্যাপিল, 60 days 90 days এর ক্ষেত্রে ভুল করি আমরা। এই জায়গাগুলো দেখলে, আর কনস্টিটিউশনে যদি আসি, আমি মেনলি একটু দেখার চেষ্টা করেছিলাম যেগুলো থেকে বেসিক্যালি মেন প্রশ্ন আসতে পারে, যেমন ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল প্রিয়াম্বল, ডিউটি, ডিপিএসপি, ফান্ডামেন্টাল তারপর ডিউটিস, ধরো এইদিকে ধরো জুডিশিয়ারি পার্টটা দেখি, বিকজ জুডিশিয়াল এক্সাম, প্রেসিডেন্ট আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। ইউনিয়ন জুডিশিয়ারি, স্টেট জুডিশিয়ারি পার্টটা, এই জায়গাগুলো আমি একটু বেশি দেখতাম। ইউপিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন যেটা আর্টিকেল আছে সেইটা, বা অন্যান্য জায়গাগুলো যেগুলো থেকে মেনলি প্রশ্ন আসতে পারে, গভর্নরের পাওয়ার, প্রেসিডেন্টের পাওয়ার, যে জায়গাগুলো, তো সেই জায়গাগুলোতে আমি বেশি ফোকাস করতাম। ইন ডেপথ বেশি যাওয়ার চেষ্টা করিনি, কারণ আমার মাথায় ছিল যে আমাকে এখান থেকে কিন্তু কুড়িতে অ্যাটলিস্ট 17-18 নম্বর ক্যারি করতে হবে। তো সেইখানে আমি বেশি ভেতরে যাওয়ার চেষ্টা করতাম না। এটা আমি স্মার্টলি হয়তো বলতে পারিস করেছি। রাইট, না ঠিকই আছে, মানে মোটামুটি আমিও সেম প্যাটার্নটাই রাখার চেষ্টা করি, মানে যতটুকুনি দরকার ততটুকুনির বাইরে গেলে আমার মনে হয় জিনিসটা ফেটাল হয়ে যেতে পারে পরীক্ষার ক্ষেত্রে। সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, এভিডেন্স একটাকে কি করে তুমি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ এর উপরে বেস করে হ্যান্ডেল করেছিলে? আমি মেন্সে কিন্তু টোটালি একটা ডিফারেন্ট সময় আসবো, আগে আমরা প্রিটা শেষ করবো। ঠিক ঠিক। আমি আবারও বলবো, এভিডেন্সের ক্ষেত্রেও তাই বলবো যে জেনারেলি খুব ভেতর থেকে প্রশ্ন দেয় না, খুব মানে কেস ল তুলে খুব একটা প্রশ্ন দেয় না, দু একটা হয়তো থাকতে পারে। আদার দ্যান দ্যাট বক্তব্য একটাই হবে যে তুমি ভালো করে বেয়ার অ্যাক্টের কন্টেন্টসটা পড়ো, যে কোথায় কি আছে। এই সুন্দর করে তুই মাত্র বললি 137 সেকশনটার কথা, বা লিডিং কোয়েশ্চেন 149, রিফ্রেশিং মেমোরি 159, এগুলো যেন মেমোরাইজ থাকে, এক্সপেরিয়েন্স 45 বা কনফেশন, এই জায়গাগুলো যেন ভালো করে মনে থাকে যে কোথায় কি আছে। জেনারেলি কিন্তু খুব একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন ল পেপার থেকে আমাদের পড়ে বলে আমি বলবো না, যদি তোমার ভালো করে বেয়ার একটা পড়া থাকে। আমি বলবো যে যদি প্রিলিমসটা ক্লিয়ার করতে হয়, রাদার দেন কোনো কমেন্ট্রি বা রেফারেন্সের থেকে তুমি বেয়ার একটার উপর যদি ফোকাস করো, যে কোনো ল পেপারের জন্য আমি বলবো, দ্যাট উইল সাফাইজ ইউর পারপাস টু গেট কোয়ালিফাইড। আমি বেশ বেশ, ফ্যান্টাস্টিক। একজন জিজ্ঞেস করেছে সিআরপিসি, সিপিসি, আইপিসি, এই কটা পেপারে যদি তুমি একটু ডিসকাস করে দাও তোমার মতো করে। হ্যাঁ, দেখ সিআরপিসি আইপিসি কথা আমি বলবো, ওই মেন্স এর ক্ষেত্রে এখানেও সেম, ওই 10 নম্বরে 20 নম্বর থাকে। তো আইপিসি 511টা সেকশন, তো সিআরপিসি অলমোস্ট রিচিং 500, তো 511টা সেকশন তো মনে রাখা সম্ভব নয়। তো মোটামুটি খেয়াল রাখতে হবে যে কোন কোন সেকশন ইম্পর্টেন্ট, থেফট, কালপন, হোমিসাইড, মার্ডার, কিডন্যাপিং, অ্যাবডাকশন, যে জায়গাগুলো থাকে, বা প্রাইভেট ডিফেন্সের পার্ট আমি বলবো। রাইট, অ্যাফ্রে, এগুলো। হ্যাঁ, এই কয়েকটা জায়গা তো দেখে রাখলে, কারণ ওরা প্রশ্ন করে কিন্তু অনেক সময় যে পানিশমেন্টটা দিয়ে দেয়, যে এই ক্ষেত্রে পানিশমেন্টটা কোন সেকশনে বলা আছে বলো, বা পানিশমেন্টটা কত ইয়ার্স এর ক্ষেত্রে দেখা হবে বলো। তো সেই ক্ষেত্রে আইপিসির জন্য আমি বলবো ওই দিকে একটু ফোকাস করতে পারি। প্রসিডিউরাল ল বা সিআরপিসির ক্ষেত্রে আবার তাই বলবো যে কন্টেন্টসটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ কন্টেন্টসে, কারণ এখানে ওই সিআরপিসি তো ওইরকমই অ্যান্টিসিপেটরি বেল 438, নন স্ট্যাটিউটরি বেল 167, এইসব জায়গাগুলো, বা মেইনটেনেন্সে 125 পাচ্ছি, অ্যারেস্ট 41 এতে নোটিস। এই যদি প্যাটার্নটা আমরা ব্যারাক থেকে ফলো করে রাখতে পারি, পরবর্তীতে আমার মনে হয় না যে খুব ইনডেপথে গিয়ে তোকে আলাদা করে দেবে। হ্যাঁ, দু একটা প্রশ্ন থাকবে, সেটা তোমাকে একটু উইথ টাইম প্র্যাকটিস করতে করতে তুমি অ্যাচিভ করে নেবে। কিন্তু আদার দ্যান দ্যাট যদি তুমি ব্যারাকটা খুব ভালো দখল রাখতে পারো, আমার মনে হয় তুমি প্রিলিমসটা উত্তর দিতে পারবে। বেশ, তার মানে হিসেব মতো বাউন্সার কোয়েশ্চেন আসবে, কিন্তু বাউন্সারকে মাঝে মধ্যে সচিন টেন্ডুলকারের মতো একটু ডাক করে খেলাটাও বেটার। ডাক করতে হবে। রাইট, ঠিক আছে। একজন জিজ্ঞেস করেছে যে তোমার ডেইলি স্ট্র্যাটেজি কি ছিল, সেই ডেইলি স্ট্র্যাটেজিটার ব্যাপারে, মানে তুমি যখন প্রিপারেশন করছিলে সেই ডেইলি স্ট্র্যাটেজিতে তুমি কি করে পড়াশোনা করতে, সেটা যদি একটু ছোট করে বলে দাও। এটা নিয়ে আগেও একটু আমরা কথা বলেছি, কিন্তু জাস্ট একটু ছোট করে ব্রিফ করে দাও। আমি বলবো, আমি প্রচুর পড়াশোনা করতাম, মানে আমার একটা ব্যাড হ্যাবিট, বদভ্যাস আছে, আমি প্রচুর পড়াশোনা করি, মানে এখনো খুব পড়াশোনা করি। আমি তোর সাথে আলোচনা করেছি ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, তো আমি একটু পড়াশোনার মধ্যেই থাকতে চাই, কারণ আমার ভালো লাগে লটা পড়তে, বা অনেকেই আছে তোর মধ্যে সেটা দেখি কিছু সময়, যে লটা পড়তে ভালো লাগে, কিছু কিছু লোকের থাকে যারা লটা পড়তেই ভালোবাসে। তো ওই ব্যাপারটাই বলবো যে প্রিলিমসের আগে আমি মোটামুটি, শুনতে অবাক লাগতেও পারে হয়তো কারোর, বাট আমি 10-12 ঘন্টা দিনে পড়তাম প্রিলিমসের আগে। আর মেইনস পরীক্ষার আগে আমি প্রায় 17-18 ঘন্টা পড়াশোনা করেছি। ওই 3-4 ঘন্টা বেশি ঘুমাতাম না, তার বেশি আমার লাগতো না, আমার ওতেই প্রয়োজনটা মিটে যেত। তো সেই দিক থেকে বলবো, আমি ডেইলি রুটিন দেখতে গেলে আমি দিনে মোটামুটি 3টে করে সাবজেক্ট পড়ার চেষ্টা করতাম, অ্যাজ মাচ অ্যাজ পসিবল টাইম দেওয়ার চেষ্টা করতাম, যাতে পড়াশোনার মধ্যেই থাকতে পারি। পড়াশোনা নিয়ে থেকেছি, পড়াশোনা নিয়ে ঘুমিয়েছি, পড়াশোনা নিয়ে খেয়েছি বলতে গেলে এই পরীক্ষার সময়টাতে। তো এটাই আমার সাথে। বেশ বেশ, মোটামুটি আমরা প্রিলিমস এর পার্টটা শেষ করে এলাম। এবারে দাদা আমরা চলে আসবো একটু মেন্স পার্সপেক্টিভে। মেন্সে হিসেব মতো আমার যেটা অ্যানালিসিস, 2টো ল্যাঙ্গুয়েজ পেপার, একটা কারেন্ট অ্যাফেয়ার পেপার, 8টা ল পেপার, টোটাল 1100। দুটো পার্টিকুলার যে ল্যাঙ্গুয়েজ পেপার, তার ভেতরে অবশ্যই প্রথম থাকছে হচ্ছে ইংলিশ এবং সেকেন্ড হচ্ছে বাংলা।
ল্যাঙ্গুয়েজ পেপার দুটোর উপরে তুমি কিভাবে প্রিপেয়ার করেছিলে যদি একটু বলো, মানে এর জন্য কি আলাদা করে কোনো মেটেরিয়াল ফলো করা বা মানে বিশাল একটা প্রেশারাইজ নিয়ে এবার আমি কেন প্রশ্নটা করছি, অনেকের ক্ষেত্রে কি হয়, অনেক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা আমরা ল পড়তে পড়তে অনেকটা সময় বাংলা মিডিয়াম থেকে ছেড়ে উঠে আসি, তো অনেক সময় কি হয় লেখাটার ক্ষেত্রে একটা সত্যি প্রবলেম হয়ে যায়। দিস ইজ সাচ আ প্রবলেম, এটা আমি আমার নিজে ইউপিএসসি তে ফেস করেছি বলে বলছি। এই প্রবলেমটাকে কি করে ট্যাকেল করেছি? দেখ, আমি যেটা বলবো সবার আগে যে ইংলিশকে আমি যেটা বলি, মেন্সে যেটা বললি, আরেকটা ছোট পয়েন্ট এখানে বলে দিই যে আমাদের প্রিলিমস পরীক্ষা যেদিনকে হয় তার থেকে 7-8 দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ। তো যারা পরীক্ষা দিচ্ছি তারা মাথায় রাখবে যে প্রিলিমস এর রেজাল্ট যখন বেরোলো তার থেকে কিন্তু 1 মাস মতো সময় দেয় আমাদের মেন্সের জন্য, উইচ ক্যান গো ডাউন, মানে ওটা কমতে পারে, বাড়ে না জেনারেলি। তো 1 মাসটা কিন্তু 17-18 দিনেও নেমে আসতে পারে। তো সেই ব্যাপারটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে যে যদি আমি কি যা যেদিনকে পাবলিশ করে আমাদের স্টেট পাবলিক সার্ভিস কমিশন, তো সেদিনকে দেখে নিতে হবে যে আমি যদি মোটামুটি দেখতে পাই 100-র উপর আমার কারেক্ট আছে, ফ্রম দ্যাট ডে ভেরি অনওয়ার্ডস তুমি শুরু করে দাও মেন্সের প্রিপারেশন, মানে ফুল ফোকাস। এবার মেন্সের জন্য যেটা বললি, যেটা সাবজেক্ট গুলোকে ভাগ করলে, তো ওই ইংলিশটার জন্য আমি দেখেছিলাম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা ভালো করে ফলো করছিলাম। তো ওখানে ওরা কি দেয়, একটা প্রিসি থাকে, একটা প্রিসি ছাড়া থাকে একটা লেটার রাইটিং থাকতে পারে। আমাদের সময় চেঞ্জ হয়েছিল, কম্পিটিশন দিয়ে দিয়েছিল, জানিস তো? তো এটা একটু প্রশ্নপত্রটা একদম পাল্টে যাচ্ছে, তো এটা কোনো ফিক্সড এক্স্যাক্টলি নেই। তো এসে, লেটার রাইটিং, প্রিসি, এই ব্যাপারগুলো আমি বলবো আমি আলাদা করে কোনো মেটেরিয়াল ফলো করিনি। হ্যাঁ, কিছু কিছু লিগাল টপিকের ক্ষেত্রে আমি ফলো করতাম জিনিসগুলো, যে কারেন্ট লিগাল ঘটনাগুলো কি ঘটেছে, বা নতুন কোনো স্ট্যাটিউটরি ল এসছে কিনা, বা কোনো অ্যামেন্ডমেন্ট এসছে কিনা। তাহলে সেক্ষেত্রে ধরো যেটা মেইনলি দিতে পারে, ধরো নারী নির্যাতন রিলেটেড কোনো কিছু, মানে উইমেন সেকশন এম্পাওয়ারমেন্ট 377 তো আইপিসি তে ডাইরেক্ট তুলেই দিয়েছিল ল্যাঙ্গুয়েজ দিয়েছে, বা 497 যেটা দিল, বা মানে 497 তুলে দিয়েছিল। হ্যাঁ, দিতে পারে প্রশ্ন। তো সেরকম জায়গাতে যদি কোনো একটা প্রশ্ন দেয়, ধরো একটা নারী সুরক্ষা নিয়ে কোনো একটা প্রশ্ন দেয়, আমি বাংলায় বলছি, মানে উইমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড কিছু, তো সেই ক্ষেত্রে তোকে মাথায় রাখতে হবে যে আমি ইংলিশে যখন এসেটা লিখবো, ল মানে জুডিশিয়াল সার্ভিসের এসে দিচ্ছি, তো চেষ্টা করতে হবে একটু লিগাল স্ট্যাটিউট মেনশন করা, বা দু একটা কেস, আমি বলছি না পুরোপুরি অন্ধের মতো ল ফলো করে লেখার কথা, বাট কিছুটা স্ট্যাটিউট মেনশন করা বা কিছুটা সেকশন বা কিছুটা কেস ল মেনশন করলে আমার মনে হয় যিনি এক্সামিনার থাকবেন তিনি ইমপ্রেসড হবেন যে হ্যাঁ, ছেলেটা কিন্তু জুডিশিয়াল পরীক্ষা দিচ্ছেন, তো ল ব্যাপারটা তার সাউন্ড নলেজ আছে, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে ওয়ার্ড লিমিট নিয়ে অনেক লোকে প্রশ্ন করে যে ওয়ার্ড লিমিটটা কি রাখবো দাদা এসে এর জন্য বা লেটার রাইটিং এর জন্য। ওয়ার্ড লিমিট আমাদের এখানে অ্যাজ কিছু থাকে না, ঠিক আছে? তো ক্যালকাটা ইউনিভার্সিটি প্যাটার্ন অনুযায়ী আমরা যদি লিখতে আরম্ভ করি, তো যদি 30 থেকে 40 নম্বরের কোনো প্রশ্ন থাকে ডিরেক্ট এসে বা লেটার রাইটিং এর ক্ষেত্রে, আমি বলবো আমি মনে করি 4-5 পাতা যদি ঠিকঠাক করে লিখতে পারি, 4-5 পাতা মানে কি আমি একদম গোটা গোটা 4-5 পাতা বলছি না, উইচ মে গো ডাউন 2-3 পাতাও হতে পারে। যদি কন্টেন্ট ভালো থাকে তাহলে কিন্তু কোয়ান্টিটির ওপর, মানে কতটা পাতা লিখছি সেটা ম্যাটার করছে না, যদি লেখার কোয়ালিটিটা খুব সুন্দর থাকে, যদি লেখার মানে ভেতরে যেটা লিখছি সেটা ভালো থাকে, আমার মনে হয় ওই কত পাতা বা কত শব্দ লিখছি ওটার উপর ফোকাস করার দরকার নেই। আমি যেটা প্রশ্ন করেছি সেই প্রশ্ন যদি যথাযথভাবে বোঝাতে পারি, আমার মনে হয় দ্যাট ইজ এনাফ। এটা হলো ইংলিশের পার্সপেক্টিভে বলবো। আর বাংলার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে বাংলায় কিন্তু একটু স্ট্র্যাটেজি ওয়াইজ পড়া উচিত আমি বলবো, কেন বাংলায় এবছর 5টা প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্নটা যেটা বরাবর থাকে সেটা হলো ট্রান্সলেশন। ট্রান্সলেশন তো আমি বলবো ক্লাস 10 বা 12 এর লেভেলে যদি কোনো বই থাকে গ্রামারের, সেখান থেকেই ফলো করতে পারে স্টুডেন্টরা, সেক্ষেত্রে তারা এটা প্র্যাকটিসে থাকবে। সেকেন্ড যে প্রশ্নটা থাকে সেটা হলো ওই তাৎপর্য বিশ্লেষণ করো, যেটা বলে আমাদের, এটাকে আমরা অনেক সময় বলতে পারি ভাব ভাব সম্প্রসারণ, যেটাকে বলি আর কি। ওই দুটো লাইন তুলে দিয়ে হ্যাঁ, এই নদীর এই পার করে ছাড়িয়া নিঃশ্বাস, এটা এক্সাম্পল দিচ্ছি, যে ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস, এটাকে তোমাকে এলাবোরেটলি লিখতে হবে। আর 3 নম্বর আমি বলবো যেটা দেয় সেটা হচ্ছে সম্পাদকীয় লেটার বা চিঠি, বা যেটা এডিটোরিয়াল লেটার আমরা বলতে পারি। সম্পাদককে একটা কোনো একটা ব্যাপার নিয়ে, কোনো একটা ঘটনা নিয়ে বা কোনো একটা পরিস্থিতি নিয়ে তোমাকে জানাতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে এইসব লেটার গুলোতে আমি বলবো কোনো অপিনিয়ন শেয়ার না করাই উচিত আমি মনে করি। মানে কোনো স্টিফ অপিনিয়ন বলবো, মানে কোনো একদিকে কোনো স্টিফ অপিনিয়ন, মানে সরকার বিরোধী বা সরকারের ফেভারে কোনো একটা কথা না বলে দুটো দিকই মেনটেন করে একটা কথা বলা উচিত আমি মনে করি, যাতে একটা সমন্বয় মেনটেন রাখতে পারাটা বেটার। এক্স্যাক্টলি, এটা একটা সমন্বয় থাকে, একটা ব্যালেন্স মেনটেন করতে পারি, যাতে এটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে লেখাটা, খুব সুন্দর কথাটা বলি, নিউট্রাল পার্সপেক্টিভ থেকে লেখাটা উচিত। আর এসের ক্ষেত্রেও তাই, এসেও যদি আমাদেরকে ওরকম টাইপের কোনো প্রশ্ন দেয় তো ওই ইংলিশের স্ট্র্যাটেজিটাই ফলো করব। আর যেটা আমাদের নতুন এসেছিল সেটা আমি বলবো, বাংলাতেও আমাদের কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণ দিয়েছিল, তো গ্রামারটা কিন্তু লাস্ট 3-4 বছর ধরে আসছে না। গ্রামারে আগে 15 নম্বর বা 20 নম্বরে ছাকা নম্বর তোলা একটা জায়গা ছিল, সন্ধি সমাস থেকে বা বিপরীতার্থ শব্দ, আমি প্রিপেয়ার করেছিলাম, কিন্তু আমাদের তো সরি, একটা কথা বলি, কিছু বছর ধরে দেখছিলাম যে এই জায়গাটা গ্রামারের জায়গায় কথোপকথনও দিচ্ছিল, মানে অমুক ব্যক্তির সাথে অমুক ব্যক্তির কথোপকথনটাকে লেখার জন্য দিচ্ছিল। তো সেটা কিন্তু এবছর দেখলাম ওটাও না দিয়ে একদম সুন্দর করে একটা কম্প্রিহেনশন বা বোধ পরীক্ষণ দিয়েছে, একটা বড় প্যারাগ্রাফ দিয়ে
সেখান থেকে কিছু প্রশ্ন তুলে দেবে যার উত্তরটা ওই প্যারাগ্রাফের মধ্যেই লুকিয়ে আছে, তোমাকে হুম। লিখতে হবে। তো এইটাও কিন্তু প্র্যাকটিস করে যেতে পারিস। তো এরা কিন্তু সিলেবাসটা ল্যাঙ্গুয়েজ পেপারে চেঞ্জ করছে, একটা হুম। শিফটিং হচ্ছে, একটা অল্টারেশন হচ্ছে। তো আমি হুম। এই একদম অন্ধের মতো কোনো একটা পার্টিকুলার পেপার ফলো করতে বলবো না, হুম। আমি বলবো সবকিছু একটু 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 দেখে যেতে, যাতে ওই সময় বসে একটা ওই স্পটে আমরা ডিসাইড করতে পারি কি আসছে না আসছে। রাইট, রাইট, ফ্যান্টাস্টিক। আচ্ছা, একটা কোয়েশ্চেন অবশ্যই এসে গেছে যে এসে তে কি পয়েন্ট ওয়াইজ লেখাটা বেটার না ডিরেক্ট এসে লেখাটা বেটার? পয়েন্ট ওয়াইজ ইন দ্য সেন্স মানে ওই ভূমিকা ওরম করে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা যে পয়েন্টিং করে এসে গুলো লিখি সেই ফরমেশনের বেটার না প্যারাগ্রাফ হ্যাঁ আর পয়েন্টিং হ্যাঁ, এর কম্বিনেশনে বেটার? যদি প্যারাগ্রাফ করে লিখতে পারি তাহলে আর আলাদা করে পয়েন্ট দেওয়ার মানে হয় না। আর যদি কেউ মনে করে সে পয়েন্ট দিয়ে লিখবে তাহলে তো আপনি সে একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই। সেক্ষেত্রে তার একটা সে যে কতটা কন্টেন্ট লিখতে পারে তার মধ্যে ডিপেন্ড করছে। কারণ কি, ধর একটা আমি পয়েন্ট ইউজ করলাম, তো সেক্ষেত্রে হুম। প্যারাগ্রাফের ক্ষেত্রে কি যে একটা প্যারাগ্রাফ ছোট বড় হলে অতটা চোখে পড়ে না। কিন্তু একটা হুম। পয়েন্ট লিখলাম, ধর একটা 3 লাইনের হলো কিন্তু উপসংহারটা অনেক বড় করে ফেললাম, হুম। সেক্ষেত্রে একটা প্যারিটি মেনটেন না করলে এক্সামিনারের চোখে কিন্তু একটু অন্যরকম মনে হবে। তো সেইটা যদি সে কনফিডেন্স থাকে, তার কাছে কনফিডেন্ট থাকে যে হ্যাঁ আমি মোটামুটি সবকটা পয়েন্ট করি, একটা মোটামুটি কন্টেন্ট লিখতে পারবো, একটা কিছু হুম। লিখতে পারবো, জায়গা থাকবে লেখার, তাহলে সেক্ষেত্রে সে সেটা করতে পারে। আদারওয়াইজ আমি বলবো প্যারাগ্রাফ নর্মাল প্যারা করে লিখলেও কোনো অসুবিধা থাকে না। লেখার ফরম্যাটটা এটাই থাকবে যে ভূমিকা এবং উপসংহার দিয়ে শেষ করছি। হুম। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা স্ট্যাটিউট ইন প্যারি মেটেরিয়া। তোমার কথা একদম শুনতে শুনতে আমার এটা মনে পড়লো। একদম। আচ্ছা, ঠিক আছে, এবার চলে আসি মেন্স এর পার্সপেক্টিভে। মোটামুটি দুটো ল্যাঙ্গুয়েজ পেপার হলো, একটা কারেন্ট অ্যাফেয়ার তুমি অলরেডি আগে ডিসকাস করে দিয়েছো ব্যাটারটাকে নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে অপশনাল সাবজেক্ট, মানে এটা নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের মানুষদের ভেতরে একটা প্রচুর বড় কনফিউশন, এবং আমি জানি না কেন, মানে ডিফারেন্ট যারা টিচার আমি বাদে, আমি একদম আমাকে আলাদা করেই ধরে বলছি, আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে কিছু স্পেসিফিক সাবজেক্টের উপরই আলটিমেট ফোকাস রাখতে হয়, না হ্যাঁ হিন্দু ল, মুসলিম ল, লিমিটেশন, পার্টনারশিপ। এবার এই আমি কেন কথাটা বলছি, এই চারটে পার্টিকুলার সাবজেক্টে যতটা আমরা সিম্পলিফাইড ওয়েতে প্রিপেয়ার করতে পারি, এবার আমি নিজেও মুসলিম ল ছেড়েই ধরছি, মুসলিম ল টপিকটাকে জুডিশিয়ালের জন্য একটু ছেড়ে ধরাটাই বেটার, কারণ অল কোয়েশ্চেন্স কম্পালসারি এবং প্রচুর ছোট 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 প্রশ্ন উঠে আসে যেগুলো হ্যান্ডেল করতে খুব টাফ হয়ে যায়, এটা আমি মানি। এক্স্যাক্টলি। যার জন্য আমি কাউকে বলিও না যে আমার স্টুডেন্ট যে তুমি মুসলিম লোকে নাও, সেটা প্রয়োজন নেই। কিন্তু এটার বাইরে তোমার তোমার যে অপশনাল পেপারস গুলো ছিল, সেই অপশনাল পেপারস গুলো কি কি ছিল এবং কিভাবে তুমি তিনটে অপশনালকে হ্যান্ডেল করেছিলে? আমি বলবো যে যেই স্ট্র্যাটেজিটা তুই বলছিস, যেহেতু আমি ওই মুসলিম লতে কোনোদিনই ভালো ছিলাম না। আমি ফার্স্ট সেমেস্টারে, আমাদের সেকেন্ড সেমেস্টারে মুসলিম ল থাকে, তার বাইরে আর হ্যাঁ। সিলেবাসে থাকে না। তো আমি মুসলিম লটা তখন জাস্ট ওই কলেজে পড়াশোনা বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্যই করেছিলাম, সেমেস্টারটা উতরে দেওয়ার জন্য। কারণ হুম। পরবর্তীতে আমার প্র্যাকটিস লাইন বা লিটিগেশনে কোনোদিনই মুসলিম ল প্রয়োজন হয়নি, সত্যি কথাই বলছি। একদম। তো আমারও আমার হয়। সেরকম ভাবে রাইট। তো আমি সিভিল লিটিগেশন কম করলেও যেটুকু করেছি সেখানে আমি ওই মোটামুটি ডিভোর্স, মেনটেনেন্স, অ্যাডপশন নিয়ে ডিল করেছি। এটা আমার হিন্দু লর দিকে একটা প্রেফারেন্সের মেন কারণ ছিল, এবং হিন্দু লটা নিয়ে পড়াশোনা করেছিলাম, বা ওই যেহেতু আনকোডিফাইড পার্টটা ভালো থাকে। যদিও আমি একটা কথা বলবো যে আমি কিন্তু শুনেছি বা অন্যান্য অ্যাসপিরেন্টদের মুখে শুনেছি যে মুসলিম ল কিন্তু খুব স্কোরিং সাবজেক্ট। তো যেটা তুই হ্যাঁ। বলি ছোট ছোট প্রশ্নের জন্য, যেটা এই স্মল কোয়েশ্চেন 2 নম্বর থাকে, তো হুম। 2 নম্বর দিলে কি হয় যে একটা অ্যান্সার লিখলাম, তো কেটে কত দেবে, 1 নম্বরই দেবে খুব বেশি হলে, যদি কম করেও দেয়। তো সেই দিক থেকে কিন্তু মুসলিম ল খুব লুক্রেটিভ, মানে খুব লোভনীয় আমি বলবো হুম। অ্যাসপিরেন্টদের কাছে, যে পরীক্ষাটা দিই নম্বরটা বেশি পাবো। হুম। কিন্তু সেটা তারা তার নিজস্ব প্রিপারেশনের উপর আমি বলবো। আমি আমার ক্ষেত্রে বলি, আমি হিন্দু ল চুজ করেছিলাম এই কারণে, বিকজ আমার হুম। মোটামুটি একটু আইডিয়া ছিল ব্যাপারটাতে। সাকসেশনটাও মোটামুটি, অনেকে সাকসেশন হুম। নিয়ে খুব ভয় ইতি থাকে। হুম। হুম। আমি সাকসেশনটা হচ্ছে ম্যারেজ অ্যাক্টের থেকেও সোজা, যদি ভালো করে বুঝতে পারি, ছোট ব্যাপার, একদম। গল্প। আর তারপর আসি, আমি সেকেন্ড চয়েস ছিল আমার পার্টনারশিপ অ্যাক্ট চুজ করেছিলাম একটাই কারণ, বলবো আমি কন্ট্রাক্টের সাথে পার্টনারশিপ খুব রিলেটেড পাই, বিকজ পার্টনারশিপটা কন্ট্রাক্ট অ্যাক্টটাকে রিপিল করেই পরবর্তীতে ভেঙে একদম রিপিট বানানো। করে আলাদা করে তো সেক্ষেত্রে ডাইভার্সিফাই আমি, করা হয়েছিল। হ্যাঁ, তো এই কন্ট্রাক্টের এজেন্সি পার্টটা যদি ভালো করে কারোর দখল থাকে, সে হুম। পার্টনারশিপটা বুঝতে তার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো রাইট। সেদিক থেকে সেকশনটাও কম থাকে, 70-72টা সেকশন আছে, হুম। সবটা পড়তে হয় না, অল্প কিছু পড়লেই হয়ে যাবে। আর লিমিটেশন চুজ করার পিছনে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এবং অনলি রিজন হচ্ছে ভাই ছোট খুব, সোজা কথা। একদম। কারণ কি, এতগুলো একদম। বড় বড় এভিডেন্স 100 নম্বরে, সিপিসি 100 নম্বর, টিপি অ্যাক্ট 100 নম্বর করার পর হুম। আর দম থাকে না যে কনস্টিটিউশন বা জুরিসপ্রুডেন্স নিয়ে পড়বো। তো সেই জন্য আমি এক্স্যাক্টলি। পরিষ্কার সেই কারণেই, মানে স্মার্টলি আমি লিমিটেশন নিয়েছিলাম যে ওই 26-27টা সেকশন আছে, ওইটুকু হুম। পড়বো ভাই, চিন্তা করো। না, মোটামুটি সেকশন 3 থেকে 24 যদি লিমিটেশন আমরা পড়ি, তাহলে না, ওইখান থেকেই বেসিক জায়গাটা এসে যায়, এবং তারপরে ওই লিমিটেশন প্রেসক্রিপশন আর ল্যাচেস এর মাঝখানে যে ডিফারেন্সের পার্টটুকুনি হ্যাঁ হ্যাঁ, থাকছে, ওই অ্যাডভান্স ওইটুকুনি পড়াশোনাটুকু পড়লে করে তো নিলে বোধহয় না। ঠিক আছে। রাইট। ওকে, ফাইন। ঠিক আছে, তাহলে তোমার তিনটে অপশনাল ছিল বললে হচ্ছে হিন্দু ল, লিমিটেশন এবং পার্টনারশিপ। ভেরি ওয়েল।
এবারে আমি যেটা নিয়ে একটু ডিসকাস করতে চাই সেটা হচ্ছে মেন্সের তোমার যে স্ট্র্যাটেজিটা ছিল বা মেন্স অল ওভার, আমি গোটা অল ওভার স্ট্র্যাটেজিটা বলছি। যেমন এভিডেন্স নিয়ে একটা মানুষের ভেতরে একটা ভয় থেকে যে ওরে বাবারে 100 নম্বরের এভিডেন্স, কিন্তু তারা, আমার যেটা ধারণা, এভিডেন্স পেপারটাকে তারা হয়তো ঠিকঠাক ভাবে অ্যানালিসিস করে দেখেন না যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট আর কোন জায়গাটা নয়। কেন আমি বলছি, স্পেসিফিক্যালি যদি তুমি সেকশন 32 সাবসেকশন 1 দেখো, ডাইং ডিক্লারেশন থাকে, একটা না একটা প্রশ্ন থাকবে। সেকশন 17 যদি দেখি অ্যাডমিশন আর কনফেশনের মাঝখানে ডিফারেন্স থাকবে। ওপিনিয়ন অফ এক্সপার্ট, একজন এক্সপার্ট কে তার আদৌ ওপিনিয়নটা কতটা রেলেভেন্ট সেটা থাকবে। ক্রেডেনশিয়াল, দ্য কোর্টস ওয়েন দ্য কোর্ট মাস্ট টেক জুডিশিয়াল নোটিস, সেকশন 56 57 এগুলো থাকবে। কিন্তু কোথাও গিয়ে এই এভিডেন্স পেপারটা না মানুষের ভেতরে, আমি জানি না কেন, এটা একটা ভয়ের সঞ্চার করে। তো তুমি এই এভিডেন্স পেপারটাকে কি করে হ্যান্ডেল করেছিলে একটু বল। আমি যদি এটা মানে এটা পার্সোনাল অপিনিয়ন বলছি, সত্যি কথা আমার কাছে যদি সবকটা ইন্ডিয়ান ল দেখি, যেটুকু আমরা পড়াশোনা করেছি, আমার কাছে খুব ফ্যাসিনেটিং সাবজেক্ট হচ্ছে এভিডেন্স। আমি মনে করি যে টাইমটা মানে লিখেছিলেন স্যার জেমস স্টিফেন্স বহু বছর আগে, তো 1872 সাল থেকে আজকে মোটামুটি 2021 সাল হয়ে গেল, একটু গল্পে চলে যাচ্ছি, বাট এই এত সালের মধ্যে কিন্তু খুব একটা বড় অ্যামেন্ডমেন্ট কিন্তু কোনো সরকারই কোনোদিনই ওয়েদার প্রি ইন্ডিপেন্ডেন্স অর পোস্ট ইন্ডিপেন্ডেন্স করতে পারেনি এখন অব্দি, এভিডেন্স ফ্যাক্টের ক্ষেত্রে বলছি। তো সেই দিক থেকে আমি বলবো যে মানে মেজর কোনো অ্যামেন্ডমেন্ট না থাকা সত্ত্বেও এত সুন্দর এবং সাইন্টিফিক একটা ল বা একটা স্ট্যাটিউট আমি মনে করি, তাই আমার একটা এভিডেন্সের প্রতি একটা আনুগত্য ছিল। তো আমি এভিডেন্সটা যুক্ত অ্যাট দ্য সেম টাইম এটাও বলবো যে পরীক্ষার সাথে তো আনুগত্যকে তুলনা করে লাভ নেই, ভালোবাসার জায়গা পরীক্ষা। তো পরীক্ষার ক্ষেত্রে আমি কি যেটা বলেছেন, যেটা তুই সুন্দর করে বললি, যে আমি পার্ট ওয়াইজ ভাগ করে নিয়েছিলাম, যে কোন পার্টটুকু কোন জিনিসটা ডিল করছে সেটা যদি আমি মাথায় রাখতে পারি, যে এই পার্ট থেকে আমাকে যেটা বলি 17 থেকে 30 অব্দি আমার মাথায় রাখতে হবে, আমাকে এই কি বলে ওই পার্টটা ডিল করবো। 45 থেকে 50 51 অব্দি আমাকে এক্সপার্ট এভিডেন্সের পার্টটা দেখতে হবে, এক্সপার্ট এভিডেন্স, তারপরে ক্যারেক্টার রেলেভেন্ট, রাইট, এই জায়গাটা দেখলাম। তারপর 32 33 থেকে যদি বলি প্রশ্ন আসে ডাইং ডিক্লারেশন বল বা অন্য জায়গায়, এই কয়েকটা জায়গা ভাই পরের দিকে আবার এই অ্যাডমিশন এক্সামিনেশন ইন চিফ যে পার্টটা আছে ওই 137 থেকে লিডিং কোয়েশ্চেনের পার্টটা, ওইখান থেকে পার্টটা আমি এই পার্টগুলোকে সব করে ভাগ করে নিয়েছিলাম। তো ভাগ করে নেওয়ার ফলে আমি কখনোই কোনো একটা পার্টিকুলার টপিকের উপর বেশি দিন ফোকাস করতাম না, যাতে আমার খুব বেশি সময় নষ্ট হয়। আমি মনে করতাম যে 3 থেকে 4 দিন সময় দেবো, আমি ভাই অ্যাডমিশন কনফেশন শেষ করে ফেলবো। হাতি ঘোড়া এমন তো কিছু নয়, জিনিসটা আমি যদি বুঝে নিতে পারি, আমি মনে করি কনসেপ্টটা ক্লিয়ার থাকলে, যারা তোরা পড়াস, তোরা যেটা আমাকে ভালো লাগে, যেটা কনসেপ্টটা ক্লিয়ার করে দিস, যার যে কোনো স্যার ম্যাডামই তাই করেন আমি একটা করি, তো তার ফলে কি কনসেপ্ট যদি ক্লিয়ার করে দেয়, তাহলে ওই মাগিং আপ মানে ওই মুখস্থ করা যেটা লোকে বলে, আমার দ্বারা ওটা হতো না, মানে হয় না কোনো সত্যি কথা। আমি তোমাকে এখানেও একটু থামিয়ে বলছি, আমি জীবনে কোনোদিনও যাদের যতটুকুনি আমি পড়াই, যতজনকে পড়িয়েছি বা পড়াই বা পড়াবো, আমি কোনোদিনের জন্য মুখস্থ বিদ্যাটাকে কিন্তু ফোকাস দিই না। কেন দিই না? মুখস্থ করলে কিছু সময় হয়তো তুমি রিটেন রাখতে পারবে, কিন্তু একটা সময়ের পর যখন জিনিসটা লং টার্ম এবং যখন জিনিসটা একটা স্পেসিফিক কন্টামিনেশন সিচুয়েশনের বাইরে গিয়ে তোমায় জিজ্ঞেস করবে না, দেন দ্য প্রবলেম উইল অ্যারাইজ, তখনই সমস্যাটা অ্যারাইজ করে। যে কারণে এই যে তুমি বললে কনসেপ্টটা ক্লিয়ারেন্স, যারা জুডিশিয়াল সার্ভিসের অ্যাসপিরেন্টরা দেখছো, সবার প্রথমে যেটা বলার, কনসেপচুয়াল ক্ল্যারিটিটার দিকে একটু ভালো করে কিন্তু নজর দিতে হবে। পড়ার থেকেও বেশি একটা সিচুয়েশন অ্যানালাইজ করা, যেটা আমি সবসময় বলি যে একটা পার্টিকুলার সেকশন লেখা আছে, সেটা পড়ে বাধা ধরা একটা প্রশ্নের উত্তর যে কেউ দিতে পারে, কিন্তু সেই সেকশনটা কোথা থেকে এলো বা সেকশনটা কেন প্রয়োজন পড়লো ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেমে, সেইটা বোধহয় অ্যাকসেপ্ট করা বা সেইটা অ্যানালিসিস করাটা বোধহয় বেশি ইম্পর্টেন্ট। তুমি কি বলো অনুভবটা? ঠিক 100 বার আমি এটাই বলবো, যে এটা তুই বললি যে একটা অ্যান্সার একরকম ভাবে লেখাটা, তো ধর 5টা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছি, আমরা অ্যাসপিরেন্ট আছি, তো আমরা প্রত্যেকেই একরকম ভাবে পড়ছি, একটা বইতে লেখা আছে, একটা জায়গায় লেখা আছে, সেটা আমরা লিখছি। বাট আমার মনে হয় যারা এখানে এক্সামিনাররা প্রশ্ন চেক করছেন বা আমাদের খাতা চেক করছেন, তারা কিন্তু জানেন যে আমরা অলরেডি লটা জানি, বিকজ আমরা ল গ্রাজুয়েট। কেউ ল গ্রাজুয়েট হতে পারে, কেউ বিএলবি অনার্স গ্রাজুয়েট আমার মতো, বা কেউ মাস্টার্স করে এসছেন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট। তো উই আর স্টুডেন্টস অফ ল, এটা ওরা জানেন। তো ওদের কাছে এটা নতুন করে এবার করার জায়গা নেই যে তুমি কতটুকু ল জানো। আমার মনে হয় ওরা যেটা এভালুয়েট করতে চায়, সেটা হচ্ছে জানতে চাই তুমি কতটা ল বোঝো, হাউ মাচ কনসেপ্ট ইজ ক্লিয়ার টু ইউ। তাহলে যে কোনো ধরনের প্রশ্ন তোমাকে দিলে, তুমি ওই বাধা ধরা সেকশনটুকু লিখলাম, একটা লাইন মনে পড়ছে না, তো আমি মিস করে গেলাম, তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না। তুমি যদি সেটা মুখস্থ করো, এই প্রবলেমটা তোমায় ফেস করতে হবে। যদি তুমি বুঝে পড়ো, তোমাকে যে কোনো সেকশন থেকে দিক, তুমি যদি সেকশনটুকু মেনশন করতে পারো, যে অমুক সেকশনটা আমি মেনশন করছি অমুক অ্যাক্টের, আমি জিনিসটা নিজের ভাষায় টু দা পয়েন্ট করে লিখতে পারি, আমার মনে হয় দ্যাট উইল সাফাইজ ইওর পারপাস। তোমার এক্সামিনারও খুশি হবেন, তোমারও লিখতে সুবিধা হবে আমার মনে হয় জিনিসটা। ঠিক ঠিক একদম। আচ্ছা অনুভব দা, সেকেন্ড আরেকটা ডিফিকাল্ট জায়গা থেকে থাকে, এটা কেন চাই না, অনেকের এটাও একটা ধারণা, সিভিল প্রসিডিওর কোড বা সিপিসি। সিপিসি কে কি করে হ্যান্ডেল করেছো? কারণ
158 সেকশনস, 51 অর্ডার্স, অগুন্তি রুল, অর্ডার 21 এক্সিকিউশনে 106টা রুল, সেখান থেকে আবার অর্ডার 5 এ এতগুলো রুল, মানে এটা সত্যি একটা চাপের। কি করে হ্যান্ডেল করেছিলেন? আমি হ্যান্ডেল করার আগেও একটা কথা বলবো, আমাদের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে ক্যাডারে, মানে আমাদের যে এন্ট্রিটা হয় সেটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার জুনিয়র ডিভিশন ক্যাডারে কিন্তু আমরা পরীক্ষা দিই। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সিভিল প্রসিডিউর কোড বা সিভিল লটা যেটার উপর বেসিস করে আমরা অ্যাডজেক্টিভ ল যেটাকে বলতে পারি, ব্যাপারটার উপর কিন্তু ইমেন্স ফোকাস দরকার। ঠিক আছে, রাইট। একটা ক্লারিটি থাকা দরকার, বিকজ তুমি যে চাকরিতে ঢুকছো, হ্যাঁ তুই হয়তো বলবি দাদা আমরা তো কাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও হচ্ছি, বাট এটা হলেও আমাদের এন্ট্রি ক্যাডারটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার জুনিয়র ডিভিশন। তো সেক্ষেত্রে তোমার কিন্তু সিভিল নলেজটা খুব একটা ভালো থাকা দরকার বলে আমি মনে করি। আমি পার্সোনালি যেটা প্রশ্নপত্র দেখে বুঝতে পেরেছি, কারণ আমাদের প্যাটার্নটাও দেখবি সিআরপিসি আইপিসি 50-50 নম্বরের দেয়, হ্যাঁ, বাট টিপি এক টিপিসি এটা কিন্তু পুরোপুরি 100 নম্বরের উপর ফোকাস করার চেষ্টা করে। একদম। তো সেই দিক থেকে আমি বলবো যে সিপিসিতে এবার আসি, যে সেকশন গুলো আছে, আমি অনেকে বলে সেকশন এবং অর্ডারটা একসাথে পড়াটা ভালো। আমি মনে করি যে এটা ভালো স্ট্র্যাটেজি, যে যেরকম ভাবে অ্যাপ্লাই করতে পারে। আমি সেকশনটাকে আগে বুঝে নিয়ে পরবর্তী ক্ষেত্রে অর্ডার নিয়ে পড়েছি, বাট এটা আমি বলবো না যে সবাইকে অন্ধের মতো ফলো করতে, বিকজ এটাও খুব ভালো স্ট্র্যাটেজি হবে অ্যাট দ্য সেম টাইম যদি তুমি সেকশন এবং অর্ডারকে ট্যালি করে পড়ো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি মনে করি যে তাদের কিন্তু তোমার বুঝতেও সুবিধা হবে জিনিসটা, যে কোন সেকশনের সাথে কোন অর্ডারটা হচ্ছে। ইনিশিয়ালি আমি বলবো যদি অনেকদিন পর পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন করতে নিচ্ছ বা অনেকদিন সিপিসি সাথে টাচ নেই শুরু করছো, তাহলে আমি বলবো সবার আগে সেকশনটা পড়ো, কারণ প্রথমেই অর্ডার আর রুল দেখি মাথা খারাপ হয়ে যাবে, একটা ভীতি চলে আসবে মানুষের মনে মধ্যে যে আমি মনে হয় পারবো না, কভার আপ করতে পারবো না। তো সবার আগে সেকশনটা পড়ো। সেকশনটাকে আমি বলবো পরবর্তীতে তুইও অ্যাসেন্ট করবি এই কথাটাতে, যে সেকশন গুলো কি পরবর্তীতে কিন্তু আরো ভালো করে অর্ডার এবং রুলে এক্সপ্লেন করা আছে, যাতে আমরা বুঝতে পারি। আলটিমেটলি তো সিপিসির বেসিক টপিকটাই তাই, কোনো একটা পার্টিকুলার টপিক যদি আমি সামান বুঝাই, সামান পার্টিকুলার টপিকটা যেভাবে মেনশন আছে সেটা কি করে হচ্ছে সেটা অর্ডারে দেওয়া আছে। Right. একটা টপিক এবং তার ডিটেলস ইলাবোরেশন সেটা অর্ডারের মাধ্যমে ব্রট ফরওয়ার্ড করা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার স্ট্র্যাটেজি এটাও ছিল যে 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 জায়গাগুলোতে অর্ডার গুলো খুব ইম্পর্টেন্ট, আমি অর্ডার গুলো মনে রাখার চেষ্টা করতাম। যেই যেই জায়গাগুলোতে রুল গুলো একদমই আমি ছাড়তে পারবো না, যেরকম অর্ডার 6 রুল 17, অর্ডার 5 রুল 20, অর্ডার 9 রুল 13, এই কয়েকটা জিনিস আছে যেগুলো আমি কোনোদিন ছাড়তে পারবো না, অর্ডার 39 রুল 1 and 2, এই জায়গাগুলোতে রুলটা খুব ইম্পর্টেন্ট, খুবই স্পেসিফিক রুল এখানে। এই রুলগুলো বাদ আমি বলবো, যদি কেউ অর্ডারটা ভালো করে জানে যে এই অর্ডারে এই গল্পটা বলা আছে, আমি মনে করি সবসময় স্পেসিফিক রুলের পিছনে ছুটতে গিয়ে একটু রুল ভুল হয়ে গেল, আবারও এই কথাটাই বলবো যে মুখস্থ করতে গিয়ে রুলটা একটু ভুল হয়ে গেল, তাহলে কিন্তু নিজের একটা খুঁতখুঁত থাকবে। কারণ কি, এটা মাথায় রাখতে হবে, আমি কিন্তু সিপিসি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরবো, আমাকে পরের দিন সকালে আবার সিআরপিসি আইপিসি এবং এভিডেন্স পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে হবে। তো ওই লেট বাইগনস বি বাইগনস, মানে যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওইটা ভেবে কিন্তু পড়তে হবে। তাই কোনো কিছুর পিছনে কিন্তু খুব বেশি সময় দেওয়া যাবে না। তো যদি তুমি মনে করো সিপিসিটা ভাস্ট লাগছে, তাহলে তুমি সেকশন এবং অর্ডার একসাথে পড়ো। যদি তোমাকে টাইম থাকে, লাক্সারি থাকে যে হ্যাঁ আমি এর পরের 2 বছর পর টাইম অ্যাটেন্ড করবো, আমি সবে কলেজে আছি বা থার্ড ফোর্থ ইয়ারে পড়ি, তাহলে আমি বলবো ভালো করে সিপিসিটা কিন্তু আগে সেকশনটা পড়ে নিয়ে তারপর অর্ডার রুলগুলো অ্যাপ্লাই করো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, কনসেপ্ট ক্ল্যারিটি থাকবে। আর যাদের ধরো এবছরই 21 সালেই পরীক্ষা দেওয়ার একটা ইন্টেনশন আছে, তাহলে সেক্ষেত্রে তো সেই টাইমটা আমি মনে করি অতটা হয়তো টাইম নেই, বিকজ বাই অগস্ট সেপ্টেম্বর হয়তো ভ্যাকেন্সি বেরিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো কিন্তু খুব মাথায় রাখা উচিত জিনিসটা, যে তাহলে কিন্তু তখন আমরা দুটোকে একসাথে ট্যালি করে পড়ার চেষ্টা করবো, সেকশন এবং অর্ডার রুলটা। তাহলে আমার মনে হয় খুব একটা ডিফিকাল্ট হবে না। কিন্তু সিপিসি কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিপিসিতে কিন্তু খুব 100 নম্বর মানে খুব ইম্পর্টেন্ট কিন্তু। নিশ্চয়ই, নিশ্চয়ই। ঠিক আছে, মোটামুটি জিনিসটা ক্লিয়ার আমাদের সবার কাছে। এবার চলে আসবে একটু ইন্টারভিউ সেশন। ইন্টারভিউ সেশনটা ঠিক কিরকম ভাবে হয়, বা আলটিমেটলি ইন্টারভিউ প্যানেলে কতজন মেম্বার্স থাকেন, কিভাবে হয়, যদি একটু একটা ডিটেলস বলুন। ইন্টারভিউ ব্যাপারটা হচ্ছে কি, যেটা এখানেও বলবো যে প্রিলিমস এর সাথে যেন মেন্স এর পরীক্ষার আগে বেশ কিছুটা সময় পাচ্ছি না আমরা, একটা মাস মতো সময় পাই বা তার থেকেও কম, বাট মেন্স এর থেকে ইন্টারভিউর মধ্যে কিন্তু সময় পাওয়া যায়। ঠিক আছে, তো আমি আরেকটা কথা, যদিও এটা আমরা বাংলাতে করছি, বাট যদি কেউ নন বেঙ্গলি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট থাকে যে বাংলা বোঝে বা এটা দেখছো, তাদের কাছে একটা ক্ল্যারিটি বা একটা ক্ল্যারিফিকেশন দিয়ে রাখি, যে তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারটা শুধুমাত্র বাংলা ছাড়াও উর্দু, নেপালি, হিন্দি এবং সাঁওতালি ভাষায় পরীক্ষা দিতে পারো, মানে অপশন রয়েছে। তো যদি কেউ হিন্দি স্পিকিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তো তারা কিন্তু মনে করলে হিন্দিতেও পরীক্ষা দিতে পারো, এবং ইন্টারভিউতে তাদেরকে ওই মিনিট 5-এর জন্য ওই রিডিং, রাইটিং এন্ড স্পিকিং অ্যাবিলিটিটা টেস্ট করা হবে, যে তুমি বাংলাটা বলতে, লিখতে এবং পড়তে পারছো কিনা। তো এবার আসি ইন্টারভিউ গল্পে। ইন্টারভিউতে মোটামুটি 3জন প্যানেলিস্ট থাকেন আমাদের। তো একজন তো হাইকোর্টের বিচারপতি থাকছেন, চিফ জাস্টিস থাকছেন, সরি। তো সে তার সাথে আমার সাথে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন, আর একজন জুডিশিয়াল মেম্বার ছিলেন।
তো এরা তিনজন আমার প্যানেলিস্ট ছিল। তো আমার ফার্স্ট টাইম ইন্টারভিউ, আমি এর আগে কোনোদিন জুডিশিয়াল পরীক্ষাই দিইনি, প্রথমবার প্রিলিমস, প্রথমবার মেন্স, প্রথমবার ইন্টারভিউ। তো ইন্টারভিউ রাউন্ডের আগে যথেষ্ট নার্ভাস ছিলাম, পরিষ্কার কথা বলছি। আমাকে যদিও বাড়িতে বাবা মা দুজনেই বলছিলেন যে মনে কর তুই কোর্টে মামলা করেছিস, মনে কর একটা কোর্টের সামনে প্লিডিংস করছিস, অ্যাজ মাচ অ্যাজ দ্যাট, এরকমই হবে। হুম। তো সেইটা ভেবে তুই অসুবিধা হবে না। তো আমি যখন ইন্টারভিউতে ঢুকতে যাব, আমি সেকেন্ড ধাপে আমার ইন্টারভিউ ছিল, আমি ফার্স্ট ক্যান্ডিডেট ছিলাম সেকেন্ড ধাপে। তো আমি যখন ইন্টারভিউতে, আমাদের ইন্টারভিউটা একটু লেট হয়েছিল, বিকজ লাঞ্চের পর অনেক সময় লেট হয়। তো আমি ভেতরে ঢুকে খুব নার্ভাস ফিল করছিলাম যে কি বলবো কি না করবো। আর আরেকজন দু একজন সাকসেসফুল ক্যান্ডিডেট দাদারা আমাকে বলেছিলেন যে তারা বলেছিলেন যে তোমাকে কিন্তু ইন্টারভিউ রাউন্ডে, আবারও বলছি, যখন মেন্স তোমার ক্লিয়ার হয়ে গেছে, তার মানে তোমার ওই সাবসিকুয়েন্ট ইভ্যালুয়েশনটাও কিন্তু হয়ে গেছে, যে তুমি কতদূর হুম। ল বুঝেছোটাও হয়ে গেছে। এবার হুম। ইন্টারভিউতে তোমার অ্যাপ্লিকেশন অফ মাইন্ডটা দেখতে চাইছে, যে আইন যতটা বুঝেছো, যতটা কনসেপ্ট ক্লিয়ার করেছো, এবার বাবু এসে বোঝাও এটা তুমি, তোমার আইন, তোমার সামনে যখন জজ হিসেবে তুমি বসবে, তুমি আইনটা কি করে অ্যাপ্লাই করবে। তো এটা হচ্ছে ইন্টারভিউ রাউন্ডের বেসিক আমাকে যেটা বলেছিল। তো একটা বেশ। কনফিডেন্স স্মাইল রাখতে বলেছিল, একটা হাসি মুখে বসতে বলেছিল, এবং উত্তর দেওয়ার জায়গাটা একটা কনফিডেন্স নিয়ে উত্তর দিতে বলেছিল। কোনো অ্যারোগেন্স বা কোনো একটা আদারওয়াইজ ভাব ভাব দেখানোটা আমি মনে করি, আমাকে বলেছিল কখনোই করতে না। আমি ওরকম করিও না, ভাই নেচার ওরকম নইও। তো সেক্ষেত্রে আমি যখন ঢুকলাম, আমি খুব নার্ভাস ফিল করছিলাম, এবং আমাকে ওনারা তিনজনই খুব কমফোর্টেবল ফিল করেন, খুবই মানে প্রশমিত করলেন যে তুমি প্রথমবার পরীক্ষা দিচ্ছ, চিন্তা করো না। আমি বড়নগরে ছিলাম, আমি এক্স্যাক্টলি কলকাতা বলবো না, লোকে কলকাতা বলতে বেহালাকেও কলকাতা বলে বা দমদমকেও কলকাতা বলে, আমি পিনকোড কলকাতা লিখলেও আমি বড়নগরে ছেলে। তো সেই ক্ষেত্রে আমি যখন আমাকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় থাকেন, আমি তখন বললাম আমি বড়নগর থেকে। তো তারা আমাকে আমার লোকালিটি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন করেছে, জানিস, মানে হুম। বড়নগরে আমাদের রামকৃষ্ণ মিশন বা এখানকার যে আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর, সেসব নিয়ে নানা রকম প্রশ্ন করে আমাকে খুব প্যাসিফাই বা একটা মানে একটা কোঅর্ডিয়াল রিলেশন হয়ে গেল, মানে মনে হলো একটা যেন হুম। নর্মাল আলোচনা করছে একটা কারোর সাথে, কোনো ইন্টারভিউ হচ্ছে অ্যাজ সাচ এরকম মনে হলো না। তো সেখান থেকে আস্তে আস্তে তারপর আমাকে প্রশ্ন করতে আরম্ভ করলেন, অ্যাপটিটিউড নিয়ে প্রশ্ন করলেন, লিগাল রিজনিং নিয়ে প্রশ্ন করলেন। তারপর যখন জজ সাহেবরা প্রশ্ন করতে আরম্ভ করলেন, তখন তারা আমাকে ল বেস প্রশ্ন করতে আরম্ভ করলেন। টপিক কয়েকটা বলি আমার সাথে যেগুলো হয়েছিল। রেস জুডিকাটা নিয়ে হ্যাঁ। প্রশ্ন করেছে, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা নিয়ে প্রশ্ন করলেন, এভিডেন্স অ্যাক্টে 32, 33, 50 নিয়ে প্রশ্ন করলেন, রিলেশন এক্সপার্ট এভিডেন্সের ব্যাপারটা ওখানে আর কি, ওই জায়গাটা নিয়ে প্রশ্ন করলেন। তারপর আমাকে ইনজাংশন নিয়ে প্রশ্ন করলেন। ওদিক বেশ। থেকে আর্টিকেল 16 নিয়েও প্রশ্ন করেছেন, কনস্টিটিউশনের বলবো, হ্যাঁ। কনস্টিটিউশনও যদি কেউ অপশনালে কনস্টিটিউশন নাও নেয়, তাও আমি বলবো ইন্টারভিউর জন্য কিন্তু কনস্টিটিউশনটা একটু দেখে যাওয়া ভালো, কিছু কিছু জায়গাগুলো ইম্পর্টেন্ট হবে। আর রিটের জায়গাটা আমাকে প্রশ্ন করেছিলেন, 32 to 26 ওই জায়গাটা। তারপর পরবর্তী ক্ষেত্রে আমাকে প্রশ্ন করা হলো যে এই তুমি কেন জজ হতে চাও, এটা একটু পরেই শুরু করেছিল, আমাকে প্রথমে না করলেও পরের দিকে শুরু করে নাকি, যে তুমি কেন জুডিশিয়ারিতে আসছো, তুমি তো প্র্যাকটিস করতে, তোমার কি প্রয়োজন ছিল এখানে আসা। তো আমি যেটা ইন্টারভিউ বোর্ডকেও বলেছি, বা যেটা আমার ড্রিম, জানি না কতটা সফল হতে পারবো এটাতে, বাট আমার ড্রিম ছিল যেটাই, যে আমি ছোট করেই বলি, যখন প্র্যাকটিস লাইনে ছিলাম, তো আমি তো সার্ভিস দিচ্ছিলাম সোসাইটিকে বল বা দেশকে বল, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে আমার যেটা খুব গায়ে মানে মনে হয়েছিল বা গায়ে লেগেছিল বলতে গেলে, সেটা হচ্ছে যে ডিলে অফ লিটিগেশন, মানে সাধারণ মানুষ কিন্তু খুব জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড এর যে কনসেপ্টটা আছে, ওটা আমি নিজে অনেক সময় দেখেছি, ফিল করেছি জায়গায়, যে সাধারণ মানুষের আস্তে আস্তে না একটা বিশ্বাসের জায়গাটা আছে এখনো, যে আমি তোমাকে কোর্টে দেখে নেবো। অনেক সিনেমার ডায়লগ আছে দেখবি, একদম জনি, আমি সবসময় জনি এলবিটু এর একটা রেফারেন্স এই পরিপ্রেক্ষিতে দিই कि जब ঠিক पुलिस आपकी बात नहीं सुनेगी, प्रशासन आपकी बात नहीं सुनेगा, तब कोर्ट सुनेगी आपकी बात, सुनेगी হ্যাঁ, और न्याय देगी। इसीलिए हम जैसे हर व्यक्ति का ये कर्तव्य बनता है कि वो ये इस भरोसे को ना टूटने दे। এক্স্যাক্টলি। তো সেই দিক থেকে আমি মনে হয়েছিল যে না, আমি মনে করি যে জুডিশিয়ারির যে যে জায়গাটা আছে, যে সম্মানটা আছে, বা যে যে রেলিভেন্সটা আছে আমাদের সমাজে, একটা ডেমোক্রেটিক সোসাইটির, একটা গণতন্ত্রে জুডিশিয়ারিকে যে থার্ড পিলার বা একটা ওয়ান অফ দ্য 3 পিলার্স বলা হয়, মোস্ট রাইট। ইম্পর্টেন্ট পিলার আমি মনে করি। আমার কাছে সত্যি কথা বলতে গেলে হয়তো বলবি এরকম, বাট আমি আমার কাছে সত্যি সত্যি মন্দির বলতে কিন্তু একটা কোর্ট মনে হয়, এবং যারা ওখানে বিচারক বা বিচারপতি, তারাই আমার কাছে ভগবান, মানে ইওর অনার বা লর্ডশিপ খুব যথার্থ বলেই আমি মনে করি। তো এটা আমার সিন্স ল গ্রাজুয়েশন ডেজই আমার ছিল। তো সেই জায়গাটা আমি তাদেরকে বলি যে আমার যেটা ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে যে ডিলে অফ লিটিগেশনটা আমি সবার আগে অ্যাড্রেস করার চেষ্টা করবো, যে এই যে রাইট। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টাটা আমার মেইন টার্গেট হবে, যাতে লোকের ওপর এই যে বিশ্বাসটা এখনো আছে জুডিশিয়ারির প্রতি, সেটা আরো যাতে ঘন হয় বা বাড়ে, আমি বলবো। এরপর আমাকে যখন প্রশ্ন করতে আরম্ভ করলো, কিছু সিচুয়েশন ওয়াইজ প্রশ্ন করলো, যে তোমাকে এই সিচুয়েশনে ফেলে বলা হচ্ছে, তুমি ডিসাইড করো তুমি এই ক্ষেত্রে কি করবে, সেটা থেকে অ্যাপ্লিকেবিলিটি অফ জুডিশিয়াল মাইন্ড বা অ্যাপ্লিকেবিলিটি অফ লিগাল কনসেপ্টটা যেটা বলবো, ওইটা নিয়ে প্রশ্ন করলো। আরেকটা খুব ছোট্ট ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হলো কারেন্ট লিগাল টপিকের উপরও কিন্তু বেশ জোর দিয়ে যেতে হবে। মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যে লিগাল ঘটনাগুলো ঘটছে, আমার ইন্টারভিউটা মার্চ মাসে হয়েছিল,
তো ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা ভালো করেই জানি বম্বে হাইকোর্ট, আমি নাম নিচ্ছি না, বাট বম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মারাত্মকভাবে ট্রানজিট অ্যান্টিসিপেটরি বেল এবং ট্রানজিট রিমান্ডের কনসেপ্টটা নিয়ে প্রচুর লেখালেখি কথাকথি হচ্ছিল, একটা মামলা নিয়েও কথাবার্তা হচ্ছিল। কাকে নিয়ে হ্যাঁ, আমি নামটা বলছি না, বাট যাই হোক। না তো ওটা এটা ওটা ওটা ডিসক্লোজ না করাটাই বেটার, এটা আমরা অনলাইনে আছে তো তো দরকার নেই। হ্যাঁ, তো আমি যখন দেখলাম যে আমরা যখন ইন্টারভিউতে বসলাম, আমাকে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু বেশ প্রশ্ন করা হলো যে ট্রানজিট রিমান্ড বা ট্রানজিট অ্যান্টিসিপেটরি বেল নিয়ে বা ওয়ারেন্ট নিয়ে আপনি কি বলতে চান। হুম, এবং আমি ব্যাপারটাতে যথেষ্ট পারি পড়াশোনা করেছিলাম বা আমি জানি বলেই হয়তো বলতে পেরেছিলাম, এবং তারা যথেষ্ট স্যাটিসফাইড হয়েছিলেন, জানিস তো আমি বলবো, হুম, কারণ তারা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে বলেছিলেন যে তুমি এই ব্যাপারটাতে খুব সুন্দর করে বোঝালে বা বলতে পারলে। তো ইট ওয়াজ আ গ্ল্যাড থিং ফর মি যে কামিং ফ্রম দেম, যে তারা আমাকে এটা দিয়ে অ্যাপ্রিসিয়েট করছে, আমার কাছে খুব yes, খুবই বড় ব্যাপার ছিল জিনিসটা। তো আমার তখন একটু কনফিডেন্স ছিল যে হ্যাঁ হয়তো আমার একটা মানে হয়তো একটা সিলেক্ট হওয়ার চান্স আছে, বিকজ একটা অ্যাপ্রিসিয়েশন পেলাম লাস্টে। তো মাই ইন্টারভিউ ওয়েন্ট ভেরি স্মুথ। আমি যদি কেউ বলে যে কেমন ইন্টারভিউ গেছে, তো আই উইল সে আমার ইন্টারভিউ মারাত্মক স্মুথ গেছে। আমাকে কেউ একটা সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমি খুব একটা ভয়ের জায়গায় এসেছি। হ্যাঁ, আরেকটা হুম, ছোট্ট কথা বলি, যেই জায়গাটা পারবো না এটা আমাকে অনেকে বলেছিল, আমি নিজেও অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, যেটা জানি না এমন অনেক প্রশ্ন আসতে পারে বা টপিক থেকে প্রশ্ন করতে পারে যেটা আমাদের সিলেবাসে নেই। মানে ওখানে তো কোনো সিলেবাসের ব্যাপার নেই, যা কিছু প্রশ্ন করতে একদম পারে। তো একদম। সেখানে কিন্তু অনেক সময় প্রশ্ন করতে পারে যেটা আমরা জানি না। তো সেক্ষেত্রে হুম, আমি মনে করি যে আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি যেটা জানি না আমি পোলাইটলি বলে দেবো আমি জানি না স্যার, বা আমার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। কারণ আমি যদি হুম, ওইখানে একটা কি একটা ধোঁয়াশা ভরা উত্তর দিই বা বিটিং হুম, অ্যারাউন্ড দ্য বুশ করি, তাহলে সেক্ষেত্রে আমার হুম, মনে হয় কিন্তু একটা খুব বাজে বা ভুল স্ট্র্যাটেজি হবে। যাতে কিন্তু তোমার একদম। কন্টেনশনটা তাদের কাছে, তারা তো তোমাকে বিচার করছেন, তারা তোমার যথেষ্ট অভিজ্ঞ লোক, তারা যথেষ্ট বহু বছর ধরে তারা ইন্টারভিউ করছেন, তারা কিন্তু বুঝতে পেরে যাবে তুমি তাদেরকে ঘোরানোর চেষ্টা করছো। তো আমি মনে করি তাদেরকে পোলাইটলি এবং উইথ হিউমিলিটি কথাটা বলা যে স্যার আমার এই মুহূর্তে এটা নলেজে নেই বা আমি পড়িনি, পড়তে হবে। যেটা তুই ইউপিএসসি ইন্টারভিউ গুলো তুই দেখবি, জানিস ব্যাপারটা নিয়ে, যে ওখানেও কিন্তু পোলাইটলি এটাই বলে, যেটা জানি না সেটা স্বীকার করে নেওয়াটাই ভালো। না, আমার একদম মনে আমি হয় এটা তাতে সবসময় সাজেস্টই করি যে যেটা জানো না সেটা স্বীকার করতে কিন্তু কোনো লজ্জা পাওয়ার কোনো কোনো জায়গা নেই। অসুবিধা নেই। আই ডোন্ট ঠিক, নো, আমরা হতেই পারে গোটা মানে এত বিশ্বের ভেতরে এত নলেজ আছে, সবকিছু সবসময় রিকল নাই করা যেতে পারে। ঠিক ঠিক আছে না, ইট ইজ বেটার টু সে দ্যাট সরি স্যার আই ডোন্ট নো। হ্যাঁ, এবং আমি আমি শিখবো, আমি তো শেখার জন্যই এসেছি। আমাদের যে লাইনটা একদম বা জুডিশিয়ারি বা লিগাল লাইন, আমাদের সারা জীবনই পড়াশোনা করতে হবে। তো আমার মনে হয় একদম। আমার ইন্টারভিউ রাউন্ডটা যথেষ্ট সুন্দরভাবে স্মুথলি ওয়েন্ট অন হয়েছিল। আমার কোনো রকম মানে কোনো রকম খারাপ কিছু মনে রাখার মতো ইনসিডেন্ট নেই, বরং এই ভালো ঘটনাটা মনে আছে যে আমাকে লাস্টে একটা অ্যাপ্রিসিয়েশন করে দিয়েছে, ওটা মানে পিঠ চাপড়ানোর মতো আর কি, মানে সত্যি সত্যি করেননি, মানে বলছি একটা ওরকম মনে হয়েছিল যে আই গট আ প্যাট অন মাই ব্যাক। আমি বেরিয়ে এসে খুব কনফিডেন্টলি মাকে জানিয়েছিলাম, মা ছিলেন আমার সাথে, মাকে জানিয়েছিলাম যে মা ইন্টারভিউটা খুব ভালোই গেছে, আমার মনে হচ্ছে একটা ভালো খবর আসলেও আসতে পারে। বেশ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন স্বভাবতই এসে গেছে যে ইন্টারভিউটা কি বাংলাতেও দেওয়া যায় না ইংলিশেই দিতে হবে? দেখ, আমি কিন্তু ইন্টারভিউটা ইংলিশেই দিয়েছিলাম। এবার আমার আমার ঠিক এই ব্যাপারে আইডিয়া নেই যে বাংলায় দেওয়া যায় কিনা। আমার মনে হয় হুম, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে বা তাদেরকে শুরুতেই জানিয়ে দেওয়া যেতে পারে যে স্যার আমি বাংলাতে কমফোর্টেবল। আমার মনে হয় তাহলে হুম, সেক্ষেত্রে ওটা শুরুতেই জানিয়ে দেওয়া উচিত, রাদার দেন তারা প্রশ্ন করতে আরম্ভ করে দিল তারপর আমরা জানালাম। আমার মনে হয় প্রভিশন থাকলেও থাকতে পারে, বাট আমি ইন্টারভিউ ইংলিশেই দিয়েছি। বেশ। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের সম্পূর্ণটাই আজকে সেশনটা মোটামুটি একটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। কিছু প্রশ্ন একটু নিয়ে নিয়ে অনুভব দা, যে প্রশ্নগুলো এসছে, বাট এগুলো তুমি তোমার মতো করে দিও, একদম তোমার ঠিক, মতো করে দিও। মেন্সের জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সম্পূর্ণভাবে ফলো আপ করাটা খুব প্রয়োজনীয়, ইয়েস অর নো? আমি বলবো ফার্স্ট অফ অল নো, কিন্তু ইয়েস এই ক্ষেত্রেও লাস্ট 5 থেকে 10 বছরের প্রশ্নপত্রটা দেখে যাওয়া এই ক্ষেত্রে জরুরি। কারণ কি শুধুমাত্র ওটার উপর রিলাই করবো না, কিন্তু দেখে যাওয়া হুম, জরুরি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন, যে কি ধরনের প্রশ্ন করছে এবং কতটুকু প্রশ্নের কতটুকু উত্তর আমায় লিখতে হবে। ওই যে মক টেস্টের কথাটা বললাম, যারা ধর হুম, আমরা পড়িনি বা টিউশন পড়তে পারি না হুম, বা যারা এখন অনলাইন পরীক্ষা নিচ্ছে, তোদের পক্ষে মাস্টার মশাইদের পক্ষেও সবসময় এরকম ফিজিক্যালি তো পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, যেটা আগে অবশ্যই। সম্ভব ছিল। কোভিড পরিস্থিতি মাথায় রেখে আমি বলবো, তো সেই ক্ষেত্রে এই মক টেস্টের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার গুলো খুব হেল্পফুল। ওটা টাইমলি সলভ করা বা অ্যান্সার করা আমার মনে হয় সেদিক থেকে খুব হেল্পফুল হবে, কিন্তু শুধু ওটার উপর ব্লাইন্ডলি ফলো করবো না। না, কারণ এটা নিয়ে আমি কেন আরো কথাটা বলছি, এটা নিয়ে অনেকের ভেতরই একটা শুধুমাত্র ডাউট আছে যে শুধু প্রিভিয়াস ইয়ার করব, চলে যাব, হুম, সেটা ওরিয়েন্টেড ওয়েতে একটা হুম, আসবে, বাধা ধরা একটা, কিন্তু আমি বুঝিয়ে তাদের পারি না যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার শুধুমাত্র একটা গাইডলাইন, যে এই ধরনের প্রশ্ন এসছে, ভবিষ্যতে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু এটাই আসবে। এটা যদি মাথায় রেখে শুধু সেকশনাল ইন্টারপ্রিটেশন ওই কটা কোয়েশ্চেন বেস করে আমরা করে যাই, তাতে আলটিমেটলি জীবনের জায়গাটায় যে ফাঁকিগুলো পড়ে যাচ্ছে, সেই ফাঁকিগুলো কিন্তু কোর্ট রুমের ভেতরে তখন কিন্তু রিভাইভ করা যাবে না। এটা কি তুমি এবং অ্যাকসেপ্ট করো?
একদমই অ্যাকসেপ্ট করি, এবং এটাই কিন্তু সেম ভুলটা আমরা ওই ইউনিভার্সিটি লেভেলে যেটা বললাম, ওই কোয়েশ্চেন পড়ে যাওয়ার মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে, যে আমরা কিন্তু সিলেবাস পড়ি না, আমরা ওই কোয়েশ্চেন পড়েই কিন্তু আবার জুডিশিয়াল সার্ভিস যাচ্ছি। যেরকম বাংলা ইংলিশের কথা এবার পুরোপুরি সিলেবাসটা পাল্টে দিয়ে প্রশ্নগুলো করেছে, তো সেটা যদি হলে গিয়ে আমরা তখন বলতে পারি না যে আমাকে এই প্রশ্নটা সিলেবাসে ছিল না, কেন প্রশ্ন করেছেন। যেরকম Right. হিন্দু লতে আমি বলবো স্পেশাল ম্যারেজ অ্যাক্ট থেকে কিন্তু এখন 2-1 বছর ধরে প্রশ্ন আসছে, যেটা কিন্তু আগে একদম। আসতো না। এবার যদি আমি জানি হিন্দু ল বলতে 4টে ল কথাই বুঝি আর আনকোডিফাইড ল এর পার্টটা বুঝি, তো সেই ক্ষেত্রে ওই হিন্দু ম্যারেজ অ্যাক্ট, অ্যাডপশন মেনটেনেন্স, হামা এবং এই মাইনরিটি গার্জিয়ানশিপ বাইরে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টটাও দিচ্ছে, সেটা তো আমি হলে বসে চিৎকার করেও তো কোনো লাভ হবে না যে আমি প্রশ্নটা পাচ্ছি না বা আমি জানি না সিলেবাসের বাইরে। তো একদম। ইউ হ্যাভ টু বি ওয়েল প্রিপেয়ার, যে এই গাইডেন্সটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই পাচ্ছি, যে হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে কিন্তু দেখাচ্ছে স্পেশাল ম্যারেজ থেকে প্রশ্ন এসছে, বা গ্রামারটা বাংলা এখন গ্রামারের জায়গায় অনেক সময় বোধ পরীক্ষণ বা অন্য কিছু কথোপকথনও দিচ্ছে। তো এই আইডিয়াটা আমরা পাচ্ছি, এই গাইডলাইনটা যেটা তুই সুন্দর করে বললি এটা পাচ্ছি। বাট এটাই মানে এই নয় যে ফলো করবো, কারণ এটাও পাল্টে যেতে পারে, সামনের বছর এরকমও আসতে পারে যে সাকসেশন থেকে কোনো প্রশ্নই দিল না, বা স্পেশাল ম্যারিট থেকে প্রশ্নই দিল না। না কেন আমি আরো কথাটা তোমায় কেন তুলছি এই পার্টিকুলার গ্রাউন্ডে, 2018 অব্দি এক্সামিনেশনের একটা সেপারেট ডিফারেন্ট প্যাটার্ন ছিল। 2019 থেকে যদি তুমি ভালো করে দেখো প্যাটার্নটা কিন্তু একটু একটু করে হার্ডনেসের দিকে এগোচ্ছে। আমি কেন আরো স্পেশালি বলছি, 2019-এর যে এভিডেন্সের পেপার, সেটা আমার একটা দেখো, প্রত্যেকটা মানুষের তো কিছু একটা আইডিয়া থেকে কি করে ক্যাপচার করা যায় বা কিভাবে আমরা ধরতে পারি। আমি সেখানে বলেছিলাম যে তুমি নিশ্চয়ই মনে আছে তোমার এভিডেন্সে, ফলসাস ইন উনো ফলসাস ইন ওমনিবাস, এই পার্টিকুলার টপিকটা 2019 এবং 20 দুবারই কিন্তু রিপিটেশন এসেছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ফলস ইন ওয়ান থিং ফলস ইন এভরিথিং, এটা যদি আমরা একটু এভিডেন্সের ব্যারেকটা ভালো করে পড়ি, সেখানে কিন্তু খুব বড় বড় করে দেওয়া যে এর অ্যাপ্লিকেশনটা কিন্তু ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেমে খুব একটা রেট্রিবিউটিভ ওয়েতে নয়। কারণ যে লয়ের যে দুটো অ্যাসপেক্ট থাকে, একটা প্রসপেক্টিভ আর একটা রেট্রোস্পেক্টিভ, বা প্রসপেক্টিভ আর রেট্রোস্পেক্টিভ, সেক্ষেত্রে ফলসাস ইন উনো ফলসাস ইন ওমনিবাস কিন্তু একটু রেট্রোস্পেক্টিভ অ্যাসপেক্টে কাজ করে। এবার আনফরচুনেটলি এটা আমি ক্যান্ডিডেটদের কেন বলছি, যেহেতু তুমি আমার থেকে 1 বছরের সিনিয়র, তুমি আরো বেটার জানবে, ক্যান্ডিডেটরা কিন্তু অনেক সময় এভিডেন্সের এই কমেন্ট পার্ট গুলো বা যে পার্টিকুলার জোন গুলো থেকে একটা নলেজ লেভেল এক্সট্রাকশনের ব্যাপার থাকে, সেই জায়গাগুলো কি তারা কিন্তু অ্যাভয়েড করে যাচ্ছেন। এটা আমি নিজে উইটনেস করেছি। এবার এই পার্টিকুলার জোনটা কি তাদের জন্য খুব বড় লেভেলে খুব ফেটাল হতে পারে বলে তোমার ধারণা? দেখ, যদি এরকম এই ফলসাস ইন অমনিবাসের যে প্রশ্নটা বললি, ওটা 19 সালে যতটা আমার মনে 10 নম্বরের প্রশ্ন এসেছিল। 20-তে হ্যাঁ, আমি পরীক্ষা দিই, বাট এক্স্যাক্টলি আমার মনে নেই 5 বা 10 নম্বরের প্রশ্ন থাকবে। 10ই তো এসেছিল, যদি 10ই। হ্যাঁ, যদি এই প্রশ্নটা যদি কেউ ভালো করে ওই কমেন্টস পার্টটা না পড়ে থাকে, শুধু এইটুকু জানে যে ফলসাস ইন অমনিবাস যদি এমসিকিউ হিসেবে জানে যে আমাদের ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল নয়, দুটো কেস লও ধর জানে, অ্যাট ওয়ার্স্ট আমি বলে যাচ্ছি, খুব ভালো করে দুটো কেস লও জানে আর এইটুকু জানে, বাট দ্যাট ইজ নট গোয়িং টু হেল্প ইউ আর্ন 10 মার্কস। এবং আমি মনে করি জুডিশিয়াল সার্ভিসে কিন্তু যারা মানে একটু পিছন দিকের র্যাঙ্কে থাকবেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো, মানে আমি কাউকে ছোট করছি না, বাট একটু পিছন দিকের র্যাঙ্কে থাকলে কিন্তু অনেক সময় 1-2 নম্বরের জন্য কিন্তু একটা র্যাঙ্ক অপর নিচ হয়ে গেলে তোমার কিন্তু সিলেকশনটা খুব ম্যাটার করে যাবে। এটা কিন্তু চাকরির পরীক্ষা, এটা কিন্তু কলেজের পরীক্ষা না যে 40-এ বা একদম পাস আছে, আমি 40 পেলেও পাস আবার 70 পেলেও পাস, ইউ হ্যাভ টু সিকিউর আ র্যাঙ্ক। তো এটা মাথায় রাখতে হবে যে আমি কোনো কিছু পার্ট, যেটা তুই বলছিস কমেন্টস বা অন্য কিছু, কোনো কিছু আমি ছাড়ার চেষ্টা করবো না। অ্যাটলিস্ট একবার হলেও চোখ বুলিয়ে গেলে আমার মাথায় থাকবে, আমরা তো মোটামুটি পড়াশোনা শিখেছি, এইটুকু চোখ বুলিয়ে গেলে মাথায় থাকবে যে হ্যাঁ আমি এখান থেকে কিছুটা লিখতে পারবো, বা কোন প্রভিশনের আন্ডারে আছে সেটুকু মেনশন করতে পারবো, যাতে আমি অ্যাটলিস্ট 10-এ আমাদের যা পরীক্ষার নম্বর সিস্টেম হয়, তাহলে অ্যাটলিস্ট 5 তো পাবো বা 4 তো পাবো, কম করে যদি 4-5 পাবো আমি হয়তো সামথিং ইজ মানছি বেটার দ্যান নাথিং। নাথিং। এক্স্যাক্টলি, তো সেই 4-5 নম্বরও কিন্তু একটা র্যাঙ্ক গোটা ওপর নিচ করে দেওয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো সেই দিক থেকে কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে যে কতটুকু পড়বো বা কতটা রাইট। পড়বো। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি একটা বিষয় ক্লিয়ার, অনেকগুলো ধোঁয়াশাই আজকে পরিষ্কার হয়ে গেছে, আশা করব যারা বাকিরা দেখছেন তাদের জন্য। একটা প্রশ্ন এসছে যে যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসে, বাংলা ল্যাঙ্গুয়েজ পেপারটা যদি ঠিকঠাক না লিখতে পারে, সেটার কি কোনো রিড্রেন্স এফেক্ট পড়তে পারে? আমি বলবো যে বাংলাটা আমাদের ক্ষেত্রে তাই হয়েছিল, আমরা ক্লাস 10-এর পর তো আর বাংলা পড়ি না নিয়ম মতো, মানে যারা ইংলিশ মিডিয়াম থেকে, যারা ক্লাস 10-এ, আমার হ্যাঁ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল, আমি একদম হ্যাঁ, বাংলাতেই পড়াশোনা করেছি। একদম ছোটবেলায় বাংলা মিডিয়ামে পড়েছি, পরবর্তীতে ইংলিশ মিডিয়াম, 10 অব্দি বাংলা। এবার প্রবলেমটা কি হয়, যেহেতু 10-এর পর থেকে আমরা বাংলাটা পড়া কমিয়ে দিই, বা আমাদের লটাও মোটামুটি ইংলিশেই পড়ানো হয় সিইউ বা এই আশপাশের কলেজগুলোতে, তার ফলে কি হচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়ার ফলে কি বাংলা লেখাটা আমাদের আউট অফ টাচ হয়ে যায়। তো আউট রাইট। অফ টাচ হওয়ার ফলে কি স্পিডটা কমে যাচ্ছে আমি বলবো। তো এই স্পিডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাটা তোমাকে 3 ঘন্টার মধ্যে সলভ করতে হবে। ইংলিশটা তুমি হয়তো বলতে পারো যে দাদা আমি তো ইংলিশটা, বা আমি তো ল এর জন্য পড়ছি ইংলিশটা, সেক্ষেত্রে আমি কভার আপ করে নিচ্ছি, ইংলিশের স্পিডটাও থাকছে। বাট বাংলাটা কিন্তু ভালো করে স্পিডটার কথা বলতে হবে, যেটা ইম্পর্টেন্ট কিনা আমি বলবো যে যে কোনো পেপার, ইভেন ইট ইজ জিকে, ইভেন ইট ইজ ইংলিশ, বাংলা, আমি মনে করি 1100 নম্বরের 1100টা নম্বরই ইম্পর্টেন্ট।
আমি কোনো সাবজেক্টকে বলতে পারবো না যে না এটা একটু কম ভালো হলেও কিছু যাবে আসবে না, আমি ইংলিশ মিডিয়াম থেকে এসেছি বলে বা আমি বাংলা মিডিয়াম থেকে এসেছি বলে আমার ইংলিশটা, মানে উল্টোটা বলছি, আমি ভাইসি ভার্সা বাংলা মিডিয়াম থেকে এসেছি বলে আমার ইংলিশটা যদি কম হয় বা ভালো না হয় সেক্ষেত্রে আমার কোনো বেনিফিট হবে কিনা। আমি মনে করি কোনোটাই কম হলে বেনিফিট হবে না, সে তুমি বাংলাও কম পেলেও হবে না, এভিডেন্সে কম পেলেও হবে না। তোমাকে 1100 নম্বরকে অ্যাজ আ হোল, অ্যাজ আ প্যাকেজ ভাবতে হবে যে আমি 1100তে এত স্কোর করছি, তবেই রাইট। কিন্তু তুমি একটা জায়গায় পৌঁছতে পারবে। না হলে কিন্তু আমি বলবো প্রতিটা সাবজেক্টকে প্রায়োরিটি দাও, দরকার হলে রোজ বাংলা লেখো, রোজ ইংলিশ পড়ো, যদি প্রয়োজন হয়, তো প্রয়োজন হলে তাই করতে হবে। কারণ যাতে স্পিডটা, আমার যেমন স্পিডটা একবার করতে সময় লেগেছে, আমি প্রথম দিকে বাংলাটা স্পিডে শেষ করতে পারছিলাম না, সত্যি কথাই বলি, অনেকদিন বাংলা আউট অফ টাচ হয়ে গেছে। কইটুকু লিখতে হয় আমাদের পিটিশন বা কত আর লিখতে হয় বল, বাংলা অল্পই তো লিখতে হয়, যদি বাংলাতেও হাজিরা ফাইল করি কতটুকু লিখতে হয় না। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু বাংলাটা আমার মনে হচ্ছিল যে যখন ওই লেটার রাইটিং বা এসে লিখছি ভেবে লিখতে হচ্ছে, তো ইংলিশে হলে কি চট করলে লিখে দিলাম, শব্দটা মনে পড়ে যায়। বাংলায় অনেক সময় কিছু শব্দ থাকে যেটা মনে পড়ে না, এক্সাক্ট ওয়ার্ডটা জানি হয়তো সেই মুহূর্তে মনে আসছে না, তো সেটার জন্য ভেবে লেখা এবং টাইমে লেখার জন্য আমি বলবো রেগুলার প্র্যাকটিস করাটা, দুদিন অন্তর অন্তর বাংলা একটা কিছু লেখা আমি মনে করি দরকার আছে। যারা বাংলা মিডিয়াম থেকে আসছো, এই ইংলিশ মিডিয়াম থেকে আসছো, আর যারা বাংলা মিডিয়াম থেকে আসছো তাদের বলবো ইংলিশটাও তোমরা দুদিন অন্তর অন্তর একটু ইংলিশে কিছু লেখা রাখো। লেখাটা নিশ্চয়ই ঠিকই বলেছো। আচ্ছা, জিকে কারেন্ট অ্যাফেয়ার মেন্সে কিভাবে প্রিপেয়ার করব এটা একটু বলে দাও। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মেইনস এর ক্ষেত্রে আরেকটা কথা বলি, আমাদের কিন্তু গ্রুপ এ গ্রুপ বি করে থাকে, যারা স্যাররা আছেন তারা বলে দেবেন, বা যারা স্যারের কাছে গ্রুপ এ হচ্ছে পুরোটাই ওই ব্রড কোয়েশ্চেন, আর গ্রুপ বিটা হচ্ছে এমসিকিউ গুলো। হ্যাঁ, মানে আমি সব সব মানে মেইনস পেপারের জন্যই বলে দিই, আমাদের কিন্তু দুটো আলাদা পেপার দেয় এবং দুটো আলাদা অ্যান্সার শিট দেয়। এটা কিন্তু খুব মনে করে যারা পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দিবি, তুই দুজনকেই বলছি, ভালো করে কিন্তু দেখে নেবে যে গ্রুপ এর অ্যান্সার গুলো গ্রুপ এ তে লিখবে, গ্রুপ বির অ্যান্সার গুলো গ্রুপ বি তে লিখবে। চেষ্টা করবে মিক্স না করে, কেউ কেউ করে কি গ্রুপ এ একটা অ্যান্সার লিখলো, গ্রুপ বি একটা অ্যান্সার লিখলো, এটা করা কিন্তু কোনো ভালো স্ট্র্যাটেজি না। আমি বলবো যদি গ্রুপ মনে করো আগে করবে, কমপ্লিট দ্যাট, তারপর গ্রুপ এ করো, এটা তোমার একটা ভালো হবে। এবং পেজিনেশনটাও খুব ভালো করে করবে, টাই আপটাও খুব ভালো করে করবে, বাঁধবেও খুব ভালো করে, যে গ্রুপ এটা আলাদা থাকলো, গ্রুপ বিটা আলাদা থাকলো। জিকের ক্ষেত্রে মজার ব্যাপারটা যেটা অরিন্দম বললো সুন্দর করে, যে গ্রুপ এ তে কিন্তু আমাদের ওই একটা ওই বড় ব্রড কোয়েশ্চেন থাকে, যেটা 12.5 নম্বর করে 4টে প্রশ্ন, 12.5 নম্বর করে 4টে, হ্যাঁ মানে 50 নম্বরে তোমার থাকছে। এই 50 নম্বরের মধ্যে এই 12.5 নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা খুব মজার ফ্যাসিনেটিং ব্যাপার আছে, কোনো বাধা ধরা গতে বাধা প্রশ্ন আসে না। তোমাকে বায়োলজি থেকে প্রশ্ন করতে পারে, জিকে থেকে প্রশ্ন করতে পারে, ইন্টারন্যাশনাল রিলেশন থেকে প্রশ্ন করতে পারে, জিওগ্রাফি থেকে প্রশ্ন করে, হিস্ট্রি থেকে প্রশ্ন করে, ইভেন বাহামানি কিংডম, আকবরের কথা, গুপ্তা ডিনাস্টি এরকম প্রশ্ন দিয়েছে, আর্টারি ভেইনের কথা প্রশ্ন দিয়েছে, ফোল্ড মাউন্টেন্স কাকে বলে এরকম প্রশ্ন দিয়েছে। তো সুতরাং কোন জায়গা থেকে প্রশ্ন দেবে এটা কিন্তু সত্যি আমরা জানি না। 7টা কি 8টা অপশন থাকে, 4টে অ্যাটেন্ড। তো তার মধ্যে থেকে যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, প্রশ্ন যা দেখেছি অ্যানালিসিস অফ কোয়েশ্চেন পেপার থেকে বলবো, যে মোটামুটি দুটো প্রশ্ন কিন্তু ওই পলিটি থেকে থাকে, মানে ওই কনস্টিটিউশন রিলেটেড কিন্তু একটা প্রশ্ন থাকে প্রতিবার। আমাদের সময় ফান্ডামেন্টাল রাইট এসেছিল, তার আগে বা ইলেকশন কমিশন এসেছিল। তো মোটামুটি একটু এই ব্যাপারের মধ্যে ওয়াকিবহাল থাকলে আমি মনে করি একটা কোয়েশ্চেন তুই পাচ্ছ এখান থেকে। দ্বিতীয় কোয়েশ্চেনটা আমি বলবো, যদি মোটামুটি ইন্টারন্যাশনাল রিলেশনস জানো, যেরকম আমাদের বেলায় ওই ইউএসএ ইলেকশন নিয়ে প্রশ্ন দিয়েছিল কোনোবার, আমি মনে করি এবছর যারা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু মায়ানমারের কূপটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ মায়ানমারে একটা মিলিটারি কূপ চলছে, যেটা তোমরা অনেকেই জানো, সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে। ইসরায়েল প্যালেস্টাইন ইজ আ ভেরি গুড টপিক। আমি মনে করি এইগুলোর সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যেরকম কিছু বছর আগে 19 সালে ওই কি বলে তোমার বলো, এই যে ইউএসএ যে ট্রিটিটা হলো ইরানের সাথে, কম্প্রিহেন্সিভ ট্রিটিটা নিয়ে প্রশ্ন করে দিয়েছিল, 15 নম্বর 12.5 নম্বরের প্রশ্ন দিয়েছিল। তোমাদের কিন্তু এটা কেয়ারফুল থাকতে হবে যে কোথা থেকে প্রশ্ন দেবে এই 50 নম্বরের আমি জানি না, পুরোপুরি আনসিন। তো এমন কোনো টপিক হবে না যেটা আমি ছেড়ে দেবো। তো যে কোনো টপিক যেখানে পাবে, ইন্টারনেটে পাও, পেপারে পাও, কোনো বইয়ে পাচ্ছ, যেটুকু যাবে যেখানে পাবে, যদি মনে করো ইম্পর্টেন্ট টপিক আছে কোথাও লিখে রাখো, অ্যাটলিস্ট পয়েন্ট ওয়াইজ লিখে রাখো, যাতে পরীক্ষার আগে অ্যাট আ গ্ল্যান্স যখন দেখছো, পরীক্ষার আগে পাতাগুলো যখন পাল্টাচ্ছ, কোনো খাতায় লেখা থাকলে 10টা পয়েন্ট বা 10টা লাইন তোমার নিজের হাতে লেখা বুঝে রাখলে পরীক্ষার সময় তোমার মনে থাকবে যে হ্যাঁ এই ঘটনার 10টা পয়েন্ট আমি লিখতে পারবো, যেটা কিন্তু তোমাকে এই 50 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। আর রেস্ট 50 মার্কসের ক্ষেত্রে আসি, যেটা গ্রুপ বির ক্ষেত্রে, যেটা অরিন্দম বললো ছোট প্রশ্ন থাকে, এখানে স্কোর করা সোজা। এখানে বেশ কিছু জায়গায় আমি বলি, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের, আমি জানি না আমি বলার পর কিছু এরা দেখছেন বা পাল্টে দেবেন কিনা, বাট ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে কিন্তু বুকস এন্ড অথর্স এর উপর একটা আলাদা ফ্যাসিনেশন আছে। বুকস এন্ড অথর্স থেকে প্রচুর প্রশ্ন করে, কোন বইয়ের লেখক কে, কোন বই কে লিখেছেন বা এটার উপর। আর বলবো অ্যাওয়ার্ডস এর উপর, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, গ্র্যামি, অস্কার, নোবেল প্রাইজ, খেলা নিয়ে অ্যাওয়ার্ডস, যে কোনো এইসব ব্যাপারগুলো নিয়ে, যেগুলো স্ট্যাটিক অথচ কারেন্ট জিকে, একটু ভালো করে দেখে যাবে তোমরা। আমার মনে হয় তাহলে তোমরা এই সেকেন্ড 50 মার্কসটাও মোটামুটি কভার আপ করে নিতে পারবে। অনুভব দা, এই জায়গাটাকে কোথা থেকে প্রিপেয়ার করা যেতে পারে, এই সেকেন্ড 50 মার্কস?
হ্যাঁ, আমি বলবো যে এই সেকেন্ড পার্টটার জন্য এই অ্যাওয়ার্ডস গুলো তো মোটামুটি ইন্টারনেটেই পাওয়া যাচ্ছে সবকিছু। তো একদম। সেক্ষেত্রে আরেকটা জায়গা আমি বলতে পারি, সেটা হলো ওই জিকে টুডে, যেটা আগেও মেনশন করেছিলাম। ওখানে ওরা ওই মান্থলি বা ওই প্রতিযোগিতার দর্পণ বা অ্যাচিভার্স, আমি বারবার বলবো, অ্যাচিভার্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা জুডিশিয়াল সার্ভিস জন্য বেশ ভালো একটা ম্যাগাজিন। তো যেখানে তোমরা মোটামুটি মান্থলি অ্যাফেয়ার গুলো দেখতে পাবে, কি হচ্ছে, ওটা মাসিক পত্রিকা। তো এই মান্থলি অ্যাফেয়ার গুলো তোমরা দেখতে পাবে, এবং সেখানে হুম। এটাও বুঝতে পারবে যে কোনো একটা অ্যাওয়ার্ডের কোনো লিস্ট দিল। আমরা কি করি, 19 সালে একটু ভালো করে যদি পরে বলতে পারবি, 19 সালে প্রশ্ন থেকে দেখা যায় পদ্মভূষণ দিয়েছে, কিন্তু আবার ক্যাটাগরিটাও মেনশন করে যে কোন ক্যাটাগরি থেকে অ্যাওয়ার্ডটা পেয়েছে। হুম হুম ইটস নট হুম। দ্যাট আমি জাস্ট মেনশন করে অস্কার দিলাম যে থেকেও ঠিক দিয়েছিল। আছে, অস্কার থেকেও ক্যাটাগরি মেনশন করে দিচ্ছে যে কোন ক্যাটাগরিতে তুমি পেয়েছো। তো সুতরাং এটা কিন্তু একদম। খুব ভালো করে বুঝতে হবে যে জাস্ট আমি অ্যাওয়ার্ডটা দেখলে হবে না, আমাকে কিন্তু হুম। ডেপথ দেখতে হবে যে কোন কোন জায়গায় কে পেয়েছে। তুমি ইন্টারনেট করতে পারো, বা তুমি জিকে টুডে ইউজ করতে পারো, বা আমি বলবো এই ম্যাগাজিন গুলো অ্যাচিভার্স এবং প্রতিযোগিতা দর্পণও তুমি ফলো করতে পারো। আমার মনে হয় তোমার জন্য ভালো। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কি লুসেন্টের জিকে এনাফ? লুসেন্টের জিকে আমি পার্সোনালি ফলো করেছি, খুব একটা খারাপ বলবো না, বাট ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য শুধু লুসেন্ট কেন, যে কোনো জিনিসই ফলো করো না তুমি। আমার কথা হলো যে তুমি 10টা পয়েন্ট যদি লিখতে পারো, হুম 12.5 নম্বরে অ্যান্সার লিখছো, তো হুম তোমাকে একটু কন্টেন্ট রাখতে হবে, ঠিক আছে, হুম মোটামুটি হুম লিখতে হবে। যে আমি এক পাতা লিখলাম 12.5 নম্বর জন্য, ইটস নট এনাফ আমি মনে করি। বিকজ হুম তুমি কম্পেয়ার করো অন্যান্য এসে টপিক গুলোর সাথে বা লেটার গুলোর হুম সাথে, হুম। তো ওই মার্কস হিসেবে ভেবে দেখো, তুমি 10 নম্বরে যদি কোনো ল পেপারের প্রশ্ন থাকতো, তুমি কতটা লিখতে, সেই ভেবে ভাবো সে 12.5 নম্বরের জন্য কতটা লিখবে। ইফ লুসেন্ট সাফাইসেস ইউর পারপাস, মানে তুমি যদি মনে করো লুসেন্ট দিয়ে তুমি পড়তে পারছো বা বুঝতে পারছো, তুমি লুসেন্টই ফলো করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা আউট অফ দ্য ব্লু মুন একটা প্রশ্ন এসছে অনুভব দা। হ্যাঁ, হ্যাঁ। একজন জিজ্ঞেস করেছে যে অনুভব স্যারের ব্যাকে একজন জাজের ফটো আছে, ফটোটা কার বললে ভালো হয়, জাস্ট ফর কিউরিসিটি, আমি যেটা দেখতে পাচ্ছি ওই যে এটা। আচ্ছা, আমি বলি, এইটা ইনি হচ্ছেন আমাদের, আমি জানি না, তো তুই তো জানবি আমি আশা করছি। এটা ইমার্জেন্সি মাস, জুন মাস চলছে, 1975 ইমার্জেন্সি। এই ভদ্রলোক হচ্ছেন ইমার্জেন্সির কারিগর আমি মনে করি। ইনি জাস্টিস হংসরাজ খান্না, HR ইয়েস। খান্নার নামে আমরা পরিচিত। EDM জবলপুর ভার্সেস শ্রীকান্ত শুক্লা বলে একটা মামলা ছিল। এই মামলায় তখনকার দিনে দাঁড়িয়ে আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি অর্ডার দিয়ে, সোল ডিসেন্ট ছিল না। তো ইয়েস। ভারতবর্ষের 3জন ডিসেন্টিং জাজের কথা আমি বিশ্বাস করি, তারা খুবই বিখ্যাত, বা তাদেরকে আমি গুরু মনে করি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদের মধ্যে উনি একজন। তো ওনাকে আমি খুব মেনে চলি, ওনার ফটোটা আমি পিছনে রেখেছি, আমার চেম্বারে আমি রেখেছি। ইটস ওয়েল এন্ড গুড। থ্যাংক ইউ অনুভব দা, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ, রিয়েলি রিয়েলি থ্যাংক ইউ। তোমায় অনেক স্টুডেন্টদের অনেক ডাউটস ছিল, জায়গাগুলো অনেকটাই ক্লিয়ার হলো। এক্সট্রিমলি থ্যাংক ইউ তোমাকে যে তুমি আজকে একটা গুরুত্বপূর্ণ সেশন বা একটা আমাকে একটা সময় দিয়েছো এই আজকের ইন্টারভিউটার জন্য। আজকের জন্য আমাদের ইন্টারভিউ এইটুকুনি। যদি কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে রাখতে পারো, এবং অবশ্যই চেষ্টা করবো অনুভবদার কাছে পৌঁছে দেওয়ার। ডেফিনেটলি উনি এফবিতেও আছেন বা অন্য জায়গাতেও আছেন, যেখানে চাইলেও কন্ট্যাক্ট করতে পারো ওনার সাথে। এবং অবশ্যই যেটা বলবো যে সাহস নিয়ে এগিয়ে চলো, প্রত্যেক জুডিশিয়াল অ্যাসপিরেন্টকেই বলার, সাহসের সাথে এগিয়ে চলো, বুদ্ধিমত্তার সাথে এগিয়ে চলো। পরীক্ষাটা খুব ডিফিকাল্টও নয়, আবার খুব ইজি সেটাও ভেবে নেওয়াটা কিন্তু কোনো জায়গা নেই। তো নিজেরা নিজেদের আত্মবিশ্বাসের সাথে আগে চলো, এবং যদি কোথাও গিয়ে মনে হয় যে দম আটকে আসছে বা এগোতে পারছি না, বা কোথাও গিয়ে মনে হচ্ছে আর হবে না, তখন একটা গান অবশ্যই, যেটা আমি সঞ্জু সিনেমা দেখে অবশ্যই ছোটবেলায় বাবাও শেখাতেন, আমার যখন ছোটবেলায় আমাকেও শিখিয়েছেন, সঞ্জু সিনেমাতে গানটা আমি আরেকবার পেয়েছিলাম, রুক জানা নেহি তু কবি হার কে, কাঁটো পে চলকে মিলেঙ্গে সায়ে বাহার কে। এটাকে মাথায় রেখেই আমরা চলি। দেখা যাক, হয়তো প্রত্যেকটা মানুষের লড়াইটা একটু আলাদা। একটা মানুষের লড়াই একরকম, অনুভবদার লড়াই একরকম ছিল, আমার লড়াই একরকম, তোমরা যারা দেখছো তোমাদের হয়তো স্ট্রাগলের জায়গাটা আরেক রকম। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুটোকে যদি আমরা কম্বাইন্ড ওয়েতে করতে পারি, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে কিন্তু সাকসেস তোমাদের প্রত্যেকের জন্য ডেফিনেটলি আসবে। আজকের জন্য সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা। গুড নাইট। ঠিক, গুড নাইট। গুড নাইট।